স্টুডেন্টকে প্রপার ওয়েতে গাইড করার, যেন একটা স্টুডেন্ট তার একাডেমিক গ্রাজুয়েশন শেষ করার পর সে তার রেসপেক্টিভ ফিল্ডে খুব ভালো পারফর্ম করতে পারে। সেই জন্য আমাদের বর্তমান সময়ে যেহেতু স্টুডেন্টরা অনেক পূর্বের তুলনায় গবেষণামুখী হচ্ছে, তো গবেষণা রিলেভেন্ট যে কম্পিউটেশনাল টুলস গুলো আছে, সেই টুলস গুলো কিভাবে স্টুডেন্টদেরকে শেখানো যায় সেগুলো নিয়ে আমাদের চেষ্টা। যেমন আমরা আমাদের লার্নিং হাব থেকে স্টুডেন্টদেরকে আর প্রোগ্রামিং শেখাচ্ছি, আমাদের স্টুডেন্টদেরকে আমরা পাইথন শেখাচ্ছি, আমাদের স্টুডেন্টদেরকে আমরা মেশিন লার্নিং শেখাচ্ছি, আমাদের স্টুডেন্টদেরকে আমরা এসপিএস শেখাচ্ছি, আমরা আমাদের স্টুডেন্টদেরকে ম্যাটল্যাব শেখাচ্ছি, স্টার্টার শেখাচ্ছি। তো আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশে যে গবেষণামুখী যে শিক্ষার কালচারটুকু, সেই শিক্ষার কালচারটুকু বিল্ড আপ করা। একটা স্টুডেন্ট যেন সে এইটুকু ফিল করতে পারে যে না, আমাদের দেশেও গবেষণা হয়, কিংবা আন্ডার গ্রেডে আমিও চেষ্টা করলে আমরা গবেষণা করতে পারি। এবং গবেষণা করার জন্য যে আমাদের যে প্রধান ভেরিয়ার গুলো, এই যে কম্পিউটেশনাল সফটওয়্যার টুলস গুলো শেখা, সেই টুলস গুলো যেন একটা স্টুডেন্ট যাদের ল্যাপটপ অ্যাভেলেবল, যাদের প্রপার ইন্টারনেট অ্যাভেলেবল, তারা যেন এইগুলো অ্যাক্সেস করতে পারে। তো আমাদের সেই চেষ্টাটা আমরা অনেকদিন ধরে অব্যাহত রাখতেছি। আশা করি আমাদের নেক্সট ডেজ গুলোতে আমরা আরো অনেক ধরনের কম্পিউটেশনাল টুলস রিলেভেন্ট যে সফটওয়্যার গুলো আছে, সেই টুলস গুলো নিয়ে আমরা আমাদের লার্নিং হাব থেকে কাজ করব। কারণ আমি অনেকদিন ধরেই স্টুডেন্ট কমিউনিটি নিয়ে কাজ করি। সেই কমিউনিটি নিয়ে কাজ করার ফলে আমাদের স্টুডেন্টদের প্রধান যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলো আমার মোটামুটি জানাশোনা। তো সেই জায়গাগুলো থেকে আসলে দি লার্নিং হাবের এই সূচনা। তো আমাদের সাথে আজকে আমাদের আইবিএম এসপিএসএস ফাউন্ডেশন কোর্সের ইন্সট্রাক্টর এমডি হাসানুল ইসলাম, যিনি একজন ফ্রিল্যান্স ডাটা অ্যানালিস্ট, ফাইবার এবং আপওয়ার্কে কাজ করে থাকেন, এবং উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের স্টুডেন্ট, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্টাডি করতেছেন উনি। তো আমি আর আমার কথা বাড়াবো না, আমি চলে যাবো আমাদের আহসানের হিমেলের কাছে। সো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আশা করি আমাদের পুরো ক্লাসটা এনজয় করবেন। অ্যান্ড আমাদের যারা যারা আজকে আমাদের এই ক্লাসে, আজকের ক্লাসটা সব অনেক স্টুডেন্টদের জন্য ফ্রি ছিল। তো যারা যারা আমাদের আজকের পুরো ক্লাসটা করার পর ফিল করবেন যে না, আমি পুরো এসপিএসএস কোর্সটা হয়তো বা আমার জন্য, কিংবা আমি এসপিএসএস কোর্সটা করতে পারবো, সো ইউ ক্যান জয়েন আস। অ্যান্ড পুরো বাকি যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো অবভিয়াসলি ইমেল বলবে। সো হিমেল, আমাকে শুনতে পাচ্ছ? জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা, ধন্যবাদ তাকবীর ভাই। আমি তাহলে আজকের মতো আমি আজকের মতো তাহলে কন্টিনিউ করি, কেমন? আচ্ছা, রেকর্ড হচ্ছে। ওকে। তো আমি প্রথমে নিজের সম্পর্কে একটু বলে নেই। আমি মোহাম্মদ আহসানুল ইসলাম, বর্তমানে পরিসংখ্যানে পড়াশোনা করছি ইউনিভার্সিটি অফ চিটাগাংয়ে। পাশাপাশি হচ্ছে আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি, ডাটা অ্যানালিস্ট হিসেবে। আমরা আমরা আজকে যে কোর্সটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইবিএম এসপিএসএস ফাউন্ডেশন কোর্স। যদিও এটার টাইটেলে ফাউন্ডেশন আছে, বাট আমার ধারণা এই কোর্সটা করার পর মানে যেভাবে আউটলাইনটা তৈরি করা হয়েছে, তো একটা রিসার্চ কন্ডাক্ট করার জন্য পরে হচ্ছে যে পরিমাণ ডাটাগুলো আসবে আমাদের, সেগুলো অ্যানালাইসিস করার জন্য যতটুকু নলেজ দরকার, আমার ধারণা ততটুকু নলেজ আপনাদের হয়ে যাবে। তো তারপরেও যদি টুকটাক দরকার হয়, সেটার জন্য তো রিসোর্স অ্যাভেলেবেল আছেই। পাশাপাশি তো একটা বেশ বড় কমিউনিটি আমরা তৈরি করার চেষ্টা করতেছি ডাটা অ্যানালিসিসের ক্ষেত্রে। আশা করি আমরা সেটা সফলভাবে আগাতে পারবো। তো প্রথমেই আসি যে ডাটা অ্যানালাইসিস করার জন্য অনেকগুলো সফটওয়্যার রয়েছে। তো সেগুলোর মধ্যে আমরা কেন আসলে এই এসপিএসএসটাকে বেছে নিব? তো এটা একটু স্লাইডটা চেঞ্জ করি। এটা বেছে নেওয়ার প্রথম কারণটা হচ্ছে এটা একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেসড একটা সফটওয়্যার। অর্থাৎ এখানে আসলে কোনো কোডিং এর প্রয়োজন হয় না। আপনারা যারা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে মোটামুটি অনেকেই কাজ করেছেন, তো এক্সেলে যেরকম ডেটা ইনপুট দেওয়া হয়, তারপর হচ্ছে বিভিন্ন ক্লিক ক্লিক করে করে আপনাদের যেটা প্রয়োজন সেটা বের করে নিয়ে আসা যায়, এই এসপিএসএসটা অনেকটা সেরকমই। তবে এটার সাথে এক্সেলের মেইন পার্থক্যটা হচ্ছে যে এসপিএসএস এ অনেক অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা যায়। আর এটা হচ্ছে মেইনলি অ্যানালাইসিস ওরিয়েন্টেড, যেখানে মাইক্রোসফট এক্সেলটা কিন্তু কোনো অ্যানালাইসিস ওরিয়েন্টেড বলতে গেলে সেরকম না। সেটা হচ্ছে অনেকটা কতটুকু সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায় আর কিভাবে এন্ট্রি দেওয়া যায়, ওইটা এক্সেলে হচ্ছে সেই জিনিসটার উপর বেশি জোর দেওয়া হয়। বাট এসপিএসএসটাতে আমরা অ্যানালাইসিস করি, সেটা রিপোর্ট হিসেবে মানে এমনভাবে আউটকামটা আসে যেটা আসলে রিপোর্টে রেডিমেড ভাবে একদম কপি করে বসায় দেওয়া যাবে সেরকম। তারপর হচ্ছে এখানে যে অ্যানালিসিসগুলো করা হয় সাধারণত, তো সেগুলো অ্যাপ্লাই করার জন্য আপনাকে আসলে স্ট্যাটিস্টিক্সের খুব বেসিক মানে খুবই কমপ্লিকেটেড কোনো ডিটেলস আপনার খুব জানা দরকার হবে না। আপনার শুধু এইটুকু জানলেই হবে
যে কখন কোন মেথডসগুলো আসলে ইউজ করা প্রয়োজন, সেটা জানলেই হয়ে যাবে। এমন না যে আপনাকে জানতে হবে যে বিহাইন্ড দ্য সিনে কি কি ম্যাথমেটিক্যাল অপারেশনস গুলো হচ্ছে। তারপর হচ্ছে এটা শেখা খুবই সহজ। খুবই সহজ বললাম কারণ হচ্ছে এটা মাইক্রোসফট এক্সেলের মতোই অনেকটা। আর এটা সময়ও কম লাগবে, কারণ স্বাভাবিকভাবেই যে জিনিসে কোডিং নাই সেটাতে শিখতে গেলে জাস্ট দেখলেই হবে যে এখানে কি কি আছে না আছে। যেমন এটা একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইড, এখানে উপরে লেখাই আছে যে কোথায় কি আছে। তো কেউ যদি পড়তে পারে তাহলে সে ইউজ করতে পারবে। তো এসপিএসএসটাও এরকম, কেউ যদি জানে যে সে কি চায় তাহলেই কিন্তু কাজটা হয়ে যাবে। জাস্ট এইটুকুই হচ্ছে সুবিধা। তারপর তো আছে যে ইনবিল্ট ফুল রেঞ্জ অফ ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড এডিটিং সিস্টেম। তো এটার একটা বড় সুবিধা হচ্ছে যে যখন আমরা ডাটা এন্ট্রি করি, যদি আমরা মাইক্রোসফট এক্সেলে মনে করলাম যে 100 জনের ডাটা এন্ট্রি করলাম কোনো একটা কোয়েশ্চেনিয়ার থেকে, মনে করি যে 100 জনের ডাটা এন্ট্রি করলাম, তো সেটার যে সাইজ হবে, যদি মাইক্রোসফট এক্সেলে এন্ট্রি করার পর সেই ফাইলের সাইজটা 3 মেগাবাইট হয়, এসপিএসএস এর সেম জিনিসটাই সেম একটা সুন্দর ফরম্যাটে এন্ট্রি করার পর দেখা যাবে সেই ফাইলটার সাইজ হয়েছে মাত্র 300 কিলোবাইট বা 400 কিলোবাইট। তার মানে আসলে এটার যে কম্প্রেশন অ্যালগোরিদম সেটা বেশ ভালো। পাশাপাশি যে ডেটা যে সুন্দর করে সাজানো যায়, কোনো মানে ভুল হইলে সেটা কিন্তু সরাসরি দেখা যাচ্ছে যে একটা ভুল হবে। আমরা সামনে দেখবো ডাটা এন্ট্রির সময় যে কিভাবে এটা আসলে এক্সেলের চাইতো বেটার। আর এরপর আছে হচ্ছে ইজ অফ ইউজ অ্যান্ড রিপ্রোডিউসিবিলিটি। এখানে ইজ অফ ইউজ কথাটা বাদ দিই, আমি রিপ্রোডিউসিবিলিটি বিষয়টা নিয়ে একটু কথা বলি। তো আমরা যখন কোনো একটা অ্যানালাইসিস করি, তো প্রথমে তো আমরা ডেটা এন্ট্রি দেই, তাই না? তো ডেটা এন্ট্রি দেওয়ার পরে অ্যানালাইসিস করার জন্য আমাদের সেই এন্ট্রি দেওয়া ডাটাগুলো থেকে নির্দিষ্ট সংখ্যক কিছু ডাটা আমরা সিলেক্ট করি সাধারণত, অথবা ধরলাম সবগুলো ডাটাই আমরা নিচ্ছি। নেওয়ার পর আমরা যে অ্যানালাইসিসগুলো পারফর্ম করি বা স্টেপ বাই স্টেপ যেগুলো কাজগুলো করি, সেই কাজগুলো যদি আমি আপনাকে দেখাতে চাই, বা আমি চাচ্ছি যে আপনি আপনার কম্পিউটারে সেম কাজগুলোই করে সেম আউটপুটটা পান, সেটার সুবিধাটাই এসপিএসএস এ আছে। যেমন আমি একটা উদাহরণ দিই। যদি আপনি কোনো একটা ধরলাম যে কোনো মিন মিডিয়ান এরকম কিছু একটা বের করলেন, দেন একটা গ্রাফ তৈরি করলেন মাইক্রোসফট এক্সেলে। হুম। তো মাইক্রোসফট এক্সেলে যখন আপনি কাজটা করলেন, সেটা কিন্তু আপনি অন্য কাউকে সেম ভাবে করতে বলতে পারবেন না, কারণ আপনি যেভাবে যে স্টেপগুলো ফলো করে গেছেন, সেম স্টেপগুলো কিন্তু সে নাও করতে পারে। তো সে আপনার ওয়েটা ফলো করে যাবে কিভাবে, সেটার কিন্তু কোনো ওয়ে মাইক্রোসফট এক্সেলে নাই। বাট এসপিএসএস এ এটার একটা উপায় আছে, সেটা হচ্ছে এসপিএসএস সিনটেক্স। সেটা আমরা সামনে দেখবো কোর্সের মধ্যে, চতুর্থ কিংবা পঞ্চম ক্লাসে আমরা এসপিএসএস সিনটেক্স সম্পর্কে জানবো, এবং সেখানে আমরা দেখবো যে কিভাবে রিপ্রোডিউসিবল রিসার্চ করা যায় বা অ্যানালাইসিস করা যায়। এটার খুব বড় একটা সুবিধা হচ্ছে যে মনে করি আমরা কোনো একটা পেপার সাবমিট করলাম কোনো একটা জার্নালে পাবলিশ করার জন্য। তো তারা আমাদেরকে একটা মেইল পাঠালো যে আপনারা যে অ্যানালাইসিসটা করেছেন এবং যে ডেটা দিয়ে আপনি অ্যানালাইসিস করেছেন সেটা আসলেই কতটুকু ভ্যালিড সেটা আমরা যাচাই করে দেখতে চাই। তো আপনারা আমাদেরকে অ্যানালাইসিসের ফাইলগুলো পাঠান। তো আমাদেরকে তখন এই ফাইলগুলো পাঠাতে হবে, এবং তারা যেন এই ফাইলগুলো সেম ভাবে আবার অ্যানালাইসিস করে সেম আউটপুটটাই পায়, সেই সুবিধাটা আসলে এসপিএসএস এ আছে। আপনি যদি অন্য কোনো যেমন এক্সেলে করেন তখন কিন্তু সেই সুবিধাটা আপনি পাবেন না। আর এসপিএসএস এর সাথে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন আর, স্টাটা, এদের একটা সুবিধা হচ্ছে যে ওগুলোতে কিন্তু কোডিং লাগে। মেইনলি হচ্ছে কোড বেসড, অর্থাৎ কোড লিখে লিখে আপনি কাজ করবেন। সেটা রিপ্রোডিউসিবিলিটির জন্য খুবই ভালো। তবে সেখানে কিন্তু কোনো এই যে এসপিএসএস যেরকম ক্লিক ক্লিক করে কাজ করা যাবে, সেই স্টাটা কিংবা আরে কিন্তু সেই সুযোগটা খুব একটা বেশি না। স্টার্টাতে আছে, অনেকে হয়তো কাজ করে থাকবেন। স্টার্টাতে সেই সুবিধাটা অল্প থাকলেও আরে কিন্তু বলতে গেলে একদমই নাই। তো এসপিএসএস এর সুবিধাটা হচ্ছে এটা অনেকটা হাইব্রিড, এখানে কোডও আছে, এখানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এটাও আছে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু বেসিক থেকে কমপ্লেক্স সব ধরনের স্ট্যাটিস্টিক্যাল মেথডসই বলতে গেলে আছে, প্রায় সব ধরনের। পাশাপাশি এসপিএসএস এ যদি কোনো কিছু নাও থাকে, ঠিক আছে, মনে করলাম যে আমি এমন একটা অ্যানালাইসিস করতে চাচ্ছি যেটা আসলে এসপিএসএস এ নাই, মানে অ্যাড করা হয় নাই। তো আমরা কিন্তু তখন চাইলে আর কিংবা পাইথনের সাহায্য নিতে পারবো এখানে। অর্থাৎ এসপিএসএস এর ভেতরে কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েও অ্যানালাইসিস করা যায়। তার মানে কি আমরা আসলে একটা সফটওয়্যারের ভিতরে অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে ডেটা অ্যানালাইসিসের জন্য যেগুলো ইউজ করা হয় সেগুলো আমরা ইউজ করতে পারবো এখানটাতে। তো এটা ছিল আসলে কেন এসপিএসএস ইউজ করবো, এটার একটা কারণ।
তো এখানে হচ্ছে যে এই কোর্স থেকে আপনি কি শিখতে পারবেন। তো আমরা সামনে বারোটা ক্লাস হবে টোটাল, 12 কিংবা 13টা হতে পারে। তো ক্লাসগুলো থেকে আপনারা কি শিখবেন? প্রথমেই শিখবেন হচ্ছে কিভাবে ডাটা এন্ট্রি দিতে হয় এবং অ্যানালাইসিস করার জন্য কিভাবে প্রিপেয়ার করতে হয় ডাটাগুলোকে। তারপরে শিখবেন কিছু থিওরিজ, কমন থিওরিজ, যেগুলো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করার জন্য কাজে লাগে। এই থিওরিগুলোর মধ্যে আমরা আসলে কিন্তু খুব ইন ডেপথে যাব না। আমরা শুধুমাত্র দেখব যে কখন কোনটা ব্যবহার করা যৌক্তিক, কখন কোনটা ব্যবহার করা ঠিক, কখন ঠিক না, আর গুড প্র্যাকটিসেস কোনগুলো সেগুলো দেখবো এখানে। আর তারপর হচ্ছে যে থিওরিগুলোতে আমরা যা যা শিখবো সেগুলো হচ্ছে প্রত্যেকটা ক্লাসেই আমরা ডেটার উপর প্রয়োগ করে অ্যাপ্লিকেশন করে সেগুলো আমরা দেখবো যে কিভাবে আসলে এসপিএসএস এর মাধ্যমে সেই মেথডস গুলো অ্যাপ্লাই করা যায়। তারপর হচ্ছে রিপ্রোডিউসিবল অ্যানালাইসিস কিভাবে করে, আর সবার লাস্টে হচ্ছে যে রিপোর্টিং গুলো কিভাবে করব। অর্থাৎ আমরা যে আউটপুটস গুলো পাবো অ্যানালাইসিস করার পর সেগুলো আমরা কিভাবে কোনো একটা নির্দিষ্ট ফরম্যাটে, ধরলাম এপিএ ফরম্যাটে, কিভাবে আমরা ডক ফাইলে সেগুলো নিয়ে যাব। আচ্ছা, এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি। আহ, এখানে নাম্বার অফ স্কলারলি আর্টিকেলস ইন 2018 বা 2018 সালে হেলথ সম্ভবত হচ্ছে এটা, হেলথের উপর হেলথ নিয়ে কাজ করা হয়েছে এমন পেপারগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোন কোন সফটওয়্যার কিংবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে সেটা দেখা যাচ্ছে। তো এখানে দেখতেছি সবার উপরে এসপিএসএস স্ট্যাটিস্টিক্স, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে পাবলিশড পেপারগুলোর মধ্যে। তো তারপরে আছে আর, দেন সাস, দেন স্টাটা, এইভাবে হচ্ছে একটা একটা সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজগুলো তারপর আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা দেখতেছি যে এসপিএসএস এর কি কি প্রোডাক্টস রয়েছে। তো সবচেয়ে বেশি ইউজড প্রোডাক্ট যেটা, সেটা হচ্ছে এসপিএসএস স্ট্যাটিস্টিক্স। আর এর পাশাপাশি আরো দুইটা আছে, আরো দুইটা না আরো বেশ কয়েকটা আছে, তবে সেগুলো ইউজ হয়। স্ট্যাটিস্টিক্স এর পাশাপাশি আছে এসপিএসএস এমওস এবং এসপিএসএস মডেলার। তো আমরা যেখানে যে সফটওয়্যারটা নিয়ে আলোচনা করবো মেইনলি সেটা হচ্ছে এসপিএসএস স্ট্যাটিস্টিক্স। তো এবার দেখি এসপিএসএসটা আসলে কতদিন ধরে মার্কেটে আছে এবং এটা আসলে কি। এটা 1968 সালে প্রথম রিলিজ দেওয়া হয়। তো তারপর 2009 সালে আইবিএম কোম্পানি যেটা, তারা হচ্ছে এসপিএস কে অ্যাকোয়ার করে নেয় এবং তারপর থেকে এসপিএসএস এর নামের শুরুতে আইবিএম যুক্ত করা হয়। তো এখন এটাকে আইবিএম এসপিএসএস বলা হয়। আর যেহেতু আমরা স্ট্যাটিস্টিক্স এর প্রোডাক্টটা ইউজ করতেছি, তো আমরা আসলে শিখবো আইবিএম এসপিএসএস স্ট্যাটিস্টিক্স এই সফটওয়্যারটা। আর এসপিএসএস এই প্রত্যেকটা বর্ণের মানে হচ্ছে এস ফর স্ট্যাটিস্টিক্যাল, তারপর পি মানে হচ্ছে প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্সেস। তবে পরবর্তীতে এটার নাম চেঞ্জ করা হইলেও মানুষ যেটাতে অভ্যস্ত সেটাই এখনো বলে। তো তার মানে হচ্ছে এটা এখনো স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্সেস নামেই পরিচিত। তারপর আসি ইনস্টলেশন। আশা করি যারা কোর্সে এনরোল হয়েছেন তারা এই লিঙ্কটা থেকে বা ইমেইলে চেক করলে হয়তো সফটওয়্যারটা পেয়ে গেছেন। তো সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। আর এখন আমি সরাসরি ইনস্টলেশনের পার্টে চলে যাই। আচ্ছা, তাকবির ভাই আপনি কি লাইনে আছেন? হ্যাঁ, আমি লাইনে আছি। আচ্ছা, ইমেল ওই বলো। ফাইলটা কি সবাইকে ইমেল করে দেওয়া হয়েছিল, মানে লিঙ্ক দেওয়া হয়েছিল নাকি ফাইল দেওয়া হয়েছিল? আমি লিংক দিয়ে দিচ্ছি সবাইকে। আচ্ছা আচ্ছা, তো আশা করি সবাই ডাউনলোড করে রাখছেন আপনাদের কম্পিউটারে। তাহলে আপনারা হচ্ছে ওই লিঙ্ক থেকে এই জিপ ফাইলটা নামাবেন। তো সেখানে হচ্ছে আইবিএম এসপিএসএস ভার্সন 25.জিপ। তো এই ফাইলটা নামানোর পর আহ, আপনাদের কাজ হচ্ছে জিপ ফাইলটা আনজিপ করতে হবে, কারণ এটার ভিতরে হচ্ছে সেই ফাইলগুলো আছে। তো এটা এখানে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, দেন এক্সট্রাক্ট টু, এই জায়গাটায় এক্সট্রাক্ট টু এটা, তাহলে হচ্ছে এটা এক্সট্রাক্ট হবে। আমি এক্সট্রাক্ট করতেছি। আচ্ছা, হোয়ার ইজ সফটওয়্যার, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখন, ওয়েট, সরি, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি।
আচ্ছা, সবাই একটু কমেন্ট চেক করেন, আমি লিঙ্কটা দিয়ে দিছি। আর লিঙ্কটা যদি কোনো কারণে ব্রোকেন দেখায়, একটু কষ্ট করে আমাকে বা লার্নিং হাবের কাউকে জানাবেন, আমি লিঙ্কটা ঠিক করে দেব। এবার আচ্ছা, আনজিপ করা শেষ। তো আমি ফোল্ডারটার ভিতর ঢুকি। ফোল্ডারটার ভিতরে ঢুকলে আপনারা এই যে আমার মতো দুইটা ফাইল দেখতে পারবেন। একটা হচ্ছে SPSS Statistics 25 Windows 64.exe, এটা হচ্ছে ইনস্টলেশন ফাইল। মে আই হ্যাভ আদার ভার্সন অফ SPSS, ইজ দ্যাট এনি প্রবলেম টু ইউজ? না, আমার কাছে এখন SPSS 25টি আছে, সো এটা ইউজ করতে হবে। আচ্ছা, আমি ইনস্টলেশন শুরু করি। এখানে ডাবল ক্লিক। এটা আপনার কম্পিউটারের স্পিডের উপর ডিপেন্ড করে ফাস্ট ইনস্টল হতে পারে বা লেট ইনস্টল হতে পারে। কম বেশি 5 মিনিট মতো লাগতে পারে। আচ্ছা, ইনস্টলেশন উইজার্ড চলে আসছে। এখানে নেক্সটে ক্লিক করতেছি। তারপর লাইসেন্স এগ্রিমেন্ট একটা, অ্যাকসেপ্ট। আচ্ছা, এই স্ক্রিনটা একটু খেয়াল করেন সবাই। এখানে লেখা আছে যে ইনস্টল IBM SPSS স্ট্যাটিস্টিক্স এসেনশিয়ালস ফর পাইথন। এটা অবশ্যই ইয়েস দিতে হবে, ঠিক আছে? এটা ইয়েস দিয়ে তারপর নেক্সটে যাচ্ছি। এটা কেন ইয়েস দিচ্ছি, এটা কোথায় কাজে লাগবে সেটা আমি ইনস্টলেশন পর দেখা দিব। নেক্সট। তারপর আরেকটা এগ্রিমেন্ট, এটা নেক্সট। আরেকটা এগ্রিমেন্ট, এটাও নেক্সট। ইজ ইট ইনস্টলেড? না, এটা ফোনের জন্য না, এটা কম্পিউটারের একটা সফটওয়্যার। আচ্ছা, এই জায়গাটা খেয়াল করেন সবাই। এখানে দেখাচ্ছে যে ইনস্টল IBM SPSS Statistics 25 টু দিস লোকেশন। তো আমি একটু কষ্ট করে এই লোকেশনটা কপি করে নিব, কারণ এই লোকেশনটা নিয়ে পরে একটা কাজ আছে। তো আমি এখানে ক্লিক করতেছি, চেঞ্জে ক্লিক করে এই যে ফোল্ডারের নেমটা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি, Ctrl+C দিয়ে কপি করলাম। ওকে, তো এটা আমি চেঞ্জ করে নেই, কিন্তু আমি জাস্ট এই লোকেশনটা কপি করছি। তারপর নেক্সট, ইনস্টল। সবাই প্লিজ মাইক্রোফোনটা অফ রাখবেন। এটা ইনস্টল হতে থাক, আমি একটু অপেক্ষা করি। সম্ভবত 1 মিনিট লাগবে, কম বেশি। আর এটা ইনস্টল হতে হতে আপনারা হচ্ছে আপনাদের কম্পিউটারে ওই ফাইলটা ডাউনলোড করে ফেলেন। আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিছি, কমেন্ট না, মেসেজে দিয়ে দিছি।
এটা সম্ভবত ওই যে আমি একসাথে কয়েকটা কাজ করতেছি, তো আমার ব্রাউজার ওপেন, একদিকে রেকর্ড হচ্ছে আর এদিকে হচ্ছে ইনস্টল হচ্ছে, এই জন্য একটু সময় বেশি লাগতেছে, নইলে এত সময় লাগে না সাধারণত। খেয়াল করেন একটা কমান্ড উইন্ডো আসছে, এটা কিন্তু ইনস্টলেশনের মানে একটা পার্ট, ঠিক আছে? তো খেয়াল করেন একটা কমান্ড উইন্ডো আসছে, এটা কিন্তু ইনস্টলেশনের একটা পার্ট। সো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, ইনস্টল হচ্ছে। এটা আপনাদেরও আসবে, যারা ইনস্টল করবেন সবারই আসবে এটা। এখন হচ্ছে যে আমি যে একটা অপশন টিক চিহ্ন দিয়ে দিছিলাম যে পাইথন ইনস্টল করতে, তো এটা হচ্ছে সেই পাইথনের যে মডিউলটা সেটা ইনস্টল করতেছে এখন। তো এই পার্টটা দরকার হবে, বিভিন্ন অংশ হচ্ছে এসএস এর কয়েকটা পার্ট আছে ইউজ করার জন্য পাইথনের মডিউলগুলো দরকার হয়। তো সেটার জন্য হচ্ছে আলাদাভাবে পাইথনটা ইনস্টল হচ্ছে এখন। তবে ভয় পাওয়ার কিছু নাই, আমাদেরকে পাইথনে কোনো কোডিং করতে হবে না। কি ইনস্টল হচ্ছে? ইনস্টল দিয়ে পরে বসে আছি, ভালোই আছে। ওকে, আমাদের রেকর্ডিং সরি ইনস্টলেশনের পার্টটা শেষ। এখন হচ্ছে এখানে স্টার্ট স্পেসেস স্ট্যাটিস্টিক্স 25 লাইসেন্স অথরাইজেশন উইজার্ড, এইটা হচ্ছে আমি দিব না, এটা আমি টিক মার্কটা উঠিয়ে দিচ্ছি, এটা উঠিয়ে দিয়ে ফিনিশ। ঠিক আছে, ওকে, ডান। এখন কিন্তু আপনাদের কম্পিউটারে এসপিএসএস 25 যে ভার্সনটা, এটা ইনস্টল করা শেষ। আমি যদি উইন্ডোজে ক্লিক করি, এখানে সরি স্পেসেস আইবিএম স্পেসেস স্ট্যাটিস্টিক্স 25 যে ভার্সনটা, এটা আপনাদের কম্পিউটারে এখন থাকবে। এটা আমি যদি ওপেন করি, ক্লিক করলাম, দেখাচ্ছি যে এটা এখন ওপেন করলে কি হবে। এটা ওপেন হইতে একটু সময় নিতে পারে। আমার সময় নেওয়ার কারণ হচ্ছে যে আমার কম্পিউটারে আমি লাইভ করতেছি, প্লাস রেকর্ডিং হচ্ছে, প্লাস এটা ওপেন হচ্ছে। সো তিনটা পার্ট কাজ একসাথে হওয়ার কারণে আমার কম্পিউটারটা একটু স্লো হয়ে গেছে। তো আপনারা যখন মানে আপনাদের কম্পিউটারে শুধুমাত্র ইনস্টলেশনের কাজ করবেন বা ওপেনের কাজ করবেন, তা আপনাদের এই সমস্যাটা হবে না, আপনাদেরটা ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে, ক্লাসের ভিডিও নিয়ে একজন কমেন্ট করছেন। ক্লাসের ভিডিওগুলো আসলে যারা রেজিস্টার্ড মেম্বার, আমাদের পেইড কোর্স যারা করতেছে তাদেরকে
প্রোভাইড করা হবে। প্রত্যেকটা ক্লাসের ভিডিও ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে। সিরিয়াসলি এত স্লো? তো আমার ওয়েলকাম স্ক্রিনটা অনেকক্ষণ পরে আসছে, আপনাদের এত লেট হবে না, চিন্তার কিছু নাই। ওকে, এই যে খেয়াল করেন এখন উইন্ডোটা কি আসছে। আম, এখানে দেখাচ্ছে যে আমার লাইসেন্স নাই, আমাকে বলছে পারচেজ করতে। আর এখানে দেখাচ্ছে যে এরর 7001, দেয়ার ইজ নো লাইসেন্স ফর আইবিএম স্ট্যাটিস্টিক্স। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা তো ক্র্যাক করতে পারবো না, ঠিক আছে, ক্র্যাক করাটা খুব খারাপ একটা কাজ। তো আমরা হচ্ছে ট্রায়াল পিরিয়ডটা এক্সটেন্ড করে নিব। তো ইউজুয়ালি ট্রায়াল পিরিয়ড থাকে 30 দিনের, আমরা 30 দিন না, আমরা এটাকে বাড়াই নিব আর একটু। তো সেটার জন্য আমি সবকিছু কেটে দিচ্ছি এখন। তো যা যা ওপেন ছিল এখন সবকিছু কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি। এবং অনেকক্ষণ ধরে অনেকক্ষণ পরে ওপেন হয় এসপিএস স্ট্যাটিস্টিক্স, সবকিছু কেটে দিচ্ছি। ইয়েস, এটা আমি এখন ওপেন করছিলাম শুধুমাত্র এটা দেখানোর জন্য যে আমরা যদি ট্রায়াল পিরিয়ড এক্সটেন্ড না করে ওপেন করি তাহলে এই সমস্যাটা হবে। তো আমি এখন এই ট্রায়াল পিরিয়ডটা এক্সটেন্ড করব। তো সেটার জন্য দেখেন, আপনারা যখন আনজিপ করছিলেন সেটার ভিতর দুইটা ফাইল ছিল, প্রথমেই খেয়াল করছিলেন, একটা হচ্ছে ইনস্টলেশন ফাইল আর একটা হচ্ছে আইএসিআর ভিআরসি এরকম নামে একটা ফাইল। এই ফাইলটাকে আপনারা হচ্ছে সবাই কপি করবেন, রাইট বাটনে ক্লিক করে কপি। দেন আপনার লোকাল ডিস্কে যাবেন, লোকাল ডিস্ক সি যেটা। তো আমি লোকাল ডিস্ক সিতে গেলাম, অথবা এখান থেকে এভাবে লোকাল ডিস্ক সি, এখানে যাবেন। তারপর হচ্ছে প্রোগ্রাম ফাইলস, তারপর আইবিএম এসপিএসএস স্ট্যাটিস্টিক্স 25। এটার ভিতরে ঢুকলে আপনারা অনেকগুলো ফাইল দেখবেন, এখানে উপর থেকে নিচে অনেক ফাইল। এখানে আপনি ওই যে ফাইলটা আপনি কপি করছেন সেটা পেস্ট করে দিবেন, পেস্ট। এখানে দেখাবে যে দ্য ডেস্টিনেশন অলরেডি হ্যাজ এ ফাইল নেমড, এই নামে একটা ফাইল অলরেডি আছে। তো আমরা কি রিপ্লেস করতে চাই কিনা, তো আমি হচ্ছে এইটা দিব, রিপ্লেস দ্য ফাইল ইন দিস ডিরেকশন। এখানে দেখাচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দেওয়া লাগবে, সো আমি এটা পারমিশন দিয়ে দিচ্ছি, কন্টিনিউ। সো এই ফাইলটা এখন এখানে চলে আসছে। তো আমার কাজ এখন হচ্ছে আরেকবার আইবিএম এসপিএসএস 25 যে ভার্সনটা সেটা আবার ওপেন করব। আমি এখন উইন্ডোজে ক্লিক করতেছি, দেন এসপিএসএস 25 লিখে সার্চ দিলাম, সরি এসপিএসএস, এই যে চলে আসছে। তো এটা ক্লিক করতেছি আমি। এখন হয়তো আরেকবার একটু সময় লাগবে, ওই সময় ওপেন না করলেও পারতাম। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমবার ইনস্টল করার পর ওপেন করবেন না, ওপেন না করে হচ্ছে সরাসরি এই ফাইলটাকে এই লোকেশনে নিয়ে আসবেন, লোকাল ডিস্ক সিতে, দেন প্রোগ্রাম ফাইলস, দেন আইবিএম এসপিএসএস স্ট্যাটিস্টিক্স 25। তারপর এই ফোল্ডারের ভিতরে নিয়ে ওই ফাইলটা রেখে দিবেন, রেখে দিয়ে দেন হচ্ছে এই সফটওয়্যারটা আপনারা ওপেন করবেন। ওপেন করলে দেখবেন যে প্রথমে ওয়েলকাম স্ক্রিন আসবে, দেন দেন কি কি আসে আমরা এখন দেখবো।
সো চলে আসছে আমাদের আইবিএম এসপিএসএস স্ট্যাটিস্টিক্স সফটওয়্যারটা, এবং আমার এখানে দেখাচ্ছে যে ইউ হ্যাভ 4895 ডেজ লেফট ইন ইয়োর ট্রায়াল। তার মানে আসলে আমি বলতে গেলে লাইফ টাইম ইউজ করতে পারবো এটাকে, ফ্রিতে ইউজ করতে পারবো এই ভার্সনটা। তো এটা ছিল প্রথম স্ক্রিন, এটা হচ্ছে ওয়েলকাম স্ক্রিন। ওয়েলকাম স্ক্রিনটাতে এরকম কিছু আছে, এই পাশে দেখা যাচ্ছে নিউ ফাইলস, আমি কি নিউ ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি কিনা। দেন এখানে হচ্ছে রিসেন্ট ফাইলস। তো আমি যেহেতু আগে ইউজ করছিলাম এটা, তো সেইগুলোই আবার হিস্ট্রি হিসেবে এগুলো চলে আসছে। আর এখানে হচ্ছে স্যাম্পল ফাইলস। তো এসপিএসএস এর সাথে কিছু ফাইল হচ্ছে স্যাম্পল হিসেবে দিয়ে দেয় কাজ করার জন্য বা জাস্ট দেখার জন্য। তো এগুলো হচ্ছে সেই ফাইলগুলো। আর আপনারা যখন ওপেন করবেন প্রত্যেকবার, এখানে এরকম একটা কিছু থাকবে যেখানে হচ্ছে টিপস থাকবে, যে এইটা টিপস। এদিকে যদি ক্লিক করেন নতুন টিপস দেখতে পারবেন, আবার ক্লিক করলে আবার আরেকটা টিপস দেখতে পারবেন। এটা হচ্ছে সেই জিনিসটা। আর এটা তো গেল, এই ছিল ওয়েলকাম স্ক্রিন। তো ওয়েলকাম স্ক্রিনটা আমি কেটে দিচ্ছি। আচ্ছা, তো প্রথমে আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাটা এডিটর স্ক্রিন। আমরা একটু ওপেন করি স্লাইডটা। তো এসপিএসএস এর উইন্ডোজ হচ্ছে মেইনলি তিন। আমার কি কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? কেউ একটু রেসপন্স জি ভাই, করবেন? শোনা যাচ্ছে। আচ্ছা, কথা আটকায় গেলে একটু মেসেজে বলে দিন যে আমার কথা আটকায় যাচ্ছে। আচ্ছা, উইন্ডোজ সরি, এসপিএসএস এর উইন্ডো হচ্ছে মেইনলি তিন ধরনের। একটা হচ্ছে ডাটা এডিটর উইন্ডো, একটা হচ্ছে সিনট্যাক্স এডিটর উইন্ডো, আর একটা হচ্ছে আউটপুট ভিউয়ার উইন্ডো। আমাদের মেইনলি যেগুলো বেশি ইউজ হয় সেগুলো হচ্ছে ডাটা এডিটর উইন্ডো এবং আউটপুট ভিউয়ার উইন্ডো। আর এখানে যে সিনট্যাক্স এডিটর উইন্ডো, এই উইন্ডোটা আমরা মেইনলি ইউজ করি হচ্ছে কোড কপি করার জন্য বা সিনট্যাক্স কপি করার জন্য, রিপ্রোডিউসিবিলিটির জন্য। ঠিক আছে, তো এটা আমরা পরবর্তীতে দেখবো। তা আমরা প্রথমে ডাটা এডিটর উইন্ডোটা একটু দেখে নিই। এটা হচ্ছে ডাটা এডিটর উইন্ডো। এখানে নিচে বাম দিকে খেয়াল করেন, ডাটা ভিউ এবং ভেরিয়েবল ভিউ এই নামে দুইটা ট্যাব আছে। আমি যদি ভেরিয়েবল ভিউ ট্যাবটাতে ক্লিক করি, আমরা এখানে ভেরিয়েবল অর্থাৎ কয়েকটা কলাম দেখব, যে কলামগুলো হচ্ছে নেম, টাইপ, উইথ, ডেসিমেলস, এরকম লাস্ট পর্যন্ত রোল। আর ডাটা ভিউতে সেরকম কিছু নাই, এখানে লেখা আছে ভ্যার ভ্যার ভ্যার। তো এই বিষয়টা আসলে কি আমরা এখন দেখি। তো প্রথমে দেখবো হচ্ছে ডাটা কিভাবে এন্ট্রি দেওয়া হয়। ঠিক আছে, মনে করেন আপনি কোনো একটা সার্ভে ডাটা নিছেন। তো সার্ভে ডাটাতে প্রথমে যে ইনফরমেশনটা নিচ্ছে সেটা হচ্ছে রেসপন্ডেন্টস এর নেম। ঠিক আছে, আমি ধরলাম নেম। তা আপনি এখানে সবার উপরে বাম পাশে দেখেন, নেমের নিচে 1 নাম্বার রোতে আমি লিখলাম নেম, লিখে আমি এন্টার দিচ্ছি। এটার সাথে সাথে খেয়াল করেন পাশে অনেকগুলো মানে সেলে কিছু লেখা চলে আসছে। যে নেমের পাশে এখানে নিউমেরিক, টাইপের জায়গাতে নিউমেরিক লেখা আসছে, উইথের জায়গাতে 8, এখানে 2, এইভাবে হচ্ছে একটা একটা করে অনেকগুলো ফিল আপ হয়ে গেছে। তো এখানে কোনটার মানে কি সেটা আমরা আস্তে আস্তে দেখবো। আমরা প্রথমে ভেরিয়েবল কতগুলোর নাম লিখি। তো নেমের পরে কি লেখা যায়? লেখা যায় হচ্ছে ইনিউমেরেটর কে ছিল। এনিউমেরেটর, এনিউমেরেটর মানে হচ্ছে যে ডেটা কালেক্ট করছিল তার নাম বা তার আইডি, এরকম কোনো কিছু। তো তারপরে কি দেওয়া যায়? রেসপন্ডেন্টের এইজ কত ছিল, আমি লিখলাম এইজ। আমি আসলে এখানে কি করতেছি, আমি আসলে এখানে ভেরিয়েবল গুলোর নেম লিখতেছি, যে কি কি ভেরিয়েবল আমার ডেটা সেটে আছে। এখন দেখেন আমি তিনটা জিনিস লিখছি, নেম, এনিউমেরেটর, এইজ। আমি যদি এখানে ডাটা ভিউতে চলে যাই, এই যে উপরে খেয়াল করেন, একটু বড় করি, এখানে খেয়াল করেন নেম, এনিউমেরেটর, এইজ, এগুলো কিন্তু এখানে চলে আসছে। তার মানে আমরা এখানে যে ভেরিয়েবলগুলোর নাম লিখতেছি এখানে আসলে সেগুলোই দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি আরো কয়টা লিখি, কি কি লেখা যায়? এইজ, তারপর লেখা যায় লোকেশন, জেন্ডার লেখা যায়, আর কি কি ইনফরমেশন নেওয়া যায়? স্যালারি নেওয়া যায়, তার স্যালারি কত, এরকম ধরলাম। আরেকটা লেখা যায় যে এডুকেশন, শিক্ষা, তার শিক্ষাগত যোগ্যতা কত বছর, সে কত বছর পড়াশোনা করছে। আর রিলিজিয়ন, হ্যাঁ থ্যাংক ইউ, রিলিজিয়ন নেওয়া যায়। আমি ধরলাম যে এরকম কয়েকটা ইনফরমেশন আমি নিলাম। ঠিক আছে, তো এবার এখানে আসি, এখানে আসলে দেখবো যে সেই ভেরিয়েবল গুলো এখানে দেখাচ্ছে।
এবার একটা বিষয় খেয়াল করেন, এই যে ভেরিয়েবলের নেমগুলো, তাদের পাশে একটা স্কেলের মতো কিছু দেখা যাচ্ছে হলুদ কালারের, এটা হচ্ছে স্কেল বোঝাচ্ছে। তো স্কেল মানে আসলে কি? আমি একটু ভেরিয়েবল ভিউতে চলে যাই। এখানে দেখেন, আহ আচ্ছা, ডাটা কয়েকটা ইনপুট দিই ফার্স্টে, তারপর বুঝবো যে আসলে কি হচ্ছে এখানে। নেম কি লেখা যায়? কয়েকজনের নেম আমি কমেন্ট থেকে নেই। মাহফুজ, দেখলাম যে কিছু আসলো না, আমি লিখলাম মাহফুজ। মাহফুজ লিখছি, কিন্তু লেখার পর এন্টার দিছি, কিন্তু নামটা আসলো না। কথা হচ্ছে কেন আসে নাই? কারণ হচ্ছে, ভেরিয়েবল ভিউতে যাই, এখানে ডেটা টাইপে নিউমেরিক সিলেক্ট করা আছে। তো এই নিউমেরিকটাকে চেঞ্জ করতে হবে। নিউমেরিকটা চেঞ্জ করে এখানে স্ট্রিং সিলেক্ট করতে হবে। আমি কিভাবে চেঞ্জ করলাম আরেকবার দেখাই। যখন আমি এই সেলটাকে ক্লিক করব বা এখানে ক্লিক করব, পাশে একটা 3 বাটনওয়ালা একটা ছোট 4 কোণা বক্স দেখা যাবে। ওই বক্সটাতে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে এরকম একটা ভেরিয়েবল টাইপ উইন্ডো আসবে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনার ভেরিয়েবল যেগুলো আসবে সেগুলো কোন টাইপের। তো আমি যেহেতু এখানে নেম দিচ্ছি, তো নেম হচ্ছে একটা স্ট্রিং বা ক্যারেক্টার। সো এই স্ট্রিং এ ক্লিক করতে হবে, দেন ওকে। এটা করলে একটা বিষয় খেয়াল করেন, একটা জিনিস চেঞ্জ হয়ে গেছে সবার লাস্টে। এখানে মেজরের জায়গাটাতে এতক্ষণ আননোন ছিল, এটা এখন নমিনাল হয়ে গেছে। সো এটার মানে হচ্ছে, দেখাই, এই যে এখানে হচ্ছে স্কেল অফ মেজারমেন্টটা কি ধরনের সেটা এখানে বুঝাই দিতে হবে, যে এটা কি, ওকে। এখানে হচ্ছে স্কেল অফ মেজারমেন্টে 3টা জিনিস থাকে, একটা হচ্ছে স্কেল, একটা হচ্ছে অর্ডিনাল, একটা হচ্ছে নমিনাল। তো আমরা স্কেল ইউজ করি যখন আমাদের এরকম কোনো মেজারমেন্ট থাকে, যেমন আহ, মাসিক বেতন কত, কিংবা বয়স কত, কিংবা কোনো নিউমেরিক ভ্যালু, যে কোনো ধরনের নিউমেরিক ভ্যালু যেগুলোকে আসলে যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, গুণ এবং ভাগ করা যাচ্ছে, সেগুলোকে হচ্ছে আমরা স্কেল হিসেবে নিব। আর যেমন ধরি এখানে নিচে যেটা আছে যে এডুকেশন, কত বছর সে পড়াশোনা করছে, অর্থাৎ কেউ যদি এসএসসি পাশ করে থাকে তাকে আমরা লিখবো 10, কেউ যদি এইচএসসি পাশ করে থাকে তাকে আমরা লিখবো 12। তো এই যে 10 এবং 12, এগুলোকে কম্পেয়ার করা যাচ্ছে না, যে যে 10 পড়ছে, মানে 10 বছর পড়াশোনা করছে, সে 12 বছর পড়াশোনা যে করছে তার থেকে একটু কম, মানে একটা কম্পারিজন করা যাচ্ছে। কিন্তু খেয়াল করেন, কেউ যদি ক্লাস 4 পর্যন্ত পড়ে, অর্থাৎ 4 বছর পরে, সে কি, ধরলাম 4-এর সাথে 2 গুণ করলে 8 হয়, মানে ক্লাস 8 পর্যন্ত যে পড়ছে, সে কি ক্লাস 4 পর্যন্ত যে পড়ছে তার চেয়ে ডাবল জানে? এরকম ভাবে কম্পেয়ার করা যাবে না। দেখেন, মানে কেউ ধরলাম যে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছে, আর কেউ ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছে। তো 5-এর সাথে 2 গুণ করলে 10 হচ্ছে, তার মানে কি ক্লাস 5-এ যে পড়ছে সে ক্লাস 10-এ যে পড়ছে তার চেয়ে তো অর্ধেক জানে, এরকম কিছু না। আমরা কিন্তু সেইভাবে কম্পেয়ার করতে পারবো না, বাট আমরা কম্পেয়ার করতে পারবো যে সে কম বেশি কম বেশি, মানে আমরা গুণ বা ভাগ করতে পারতেছি না, বাট আমরা এখানে কম্পেয়ার করতে পারতেছি। তো সেক্ষেত্রে এই এডুকেশন যেটা ছিল, এটার মেজার টাইপটা চেঞ্জ করে অর্ডিনাল দিতে হবে। তো এটা অর্ডিনাল দেয়, বাট কখনো কখনো অনেকে অ্যানালাইসিস করার সময় এই ধরনের মেজারমেন্টগুলোকে স্কেলেও রাখে। তো সেটা হচ্ছে পার্সোনাল প্রেফারেন্সের বিষয়। এক্সেলের কাজগুলো কি এসপিএসএস দিয়ে করা পসিবল? হ্যাঁ, অনেক কিছুই করা পসিবল, আবার অনেক কিছু এক্সেলে ভালো করা যায়। এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আপনি কি কাজ করতে চাচ্ছেন সেটার উপরে। তো আমরা আসলে যারা অ্যানালাইসিসে কাজ করি তারা আসলে সবকিছুই জানার চেষ্টা করি, কারণ একটা টুল দিয়ে কখনো সব কাজ করা যায় না, বিভিন্ন টুলের উপরে আয়ত্ত রাখতে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে সবগুলোর আমরা মেজারগুলো ঠিক করে নিই ফার্স্টে। হ্যাঁ, এনুমেরেটর, এটা যেহেতু নাম থাকবে, সো এটাকে স্ট্রিং স্ট্রিং করে দেই, স্ট্রিং। তারপর এইচ, এইচ তো নিউমেরিক তাই না, কোনটা কোনটা স্ট্রিং হবে, হ্যাঁ আমরা সেটাই দেখতেছি এখন। যেহেতু আমরা নাম নিয়ে কাজ করতেছি, যে নেম, এটা একটা স্ট্রিং থাকবে, ইনুমেরেটর মানুষের নাম, এটা স্ট্রিং থাকবে। এইচ যেহেতু নিউমেরিক হবে, নাম্বার, সো এটা তো চেঞ্জ করা দরকার নাই, এটা নিউমেরিকই থাকবে। লোকেশনটা চেঞ্জ করতে হবে, লোকেশনটা আমি চেঞ্জ করে স্ট্রিং দিচ্ছি। জেন্ডারটা স্ট্রিং দিচ্ছি। তারপর স্যালারি নিউমেরিক থাকবে, এডুকেশন নিউমেরিক থাকবে, রিলিজিয়নটাও স্ট্রিং দিচ্ছি। আচ্ছা, এইগুলো তাহলে আমাদের ডেটা টাইপ কোনগুলো, কোনটা কিরকম হবে সেটা আমরা ঠিক করে ফেললাম। তো এখন আপনারা যখন আপনাদের কোনো কোয়েশ্চেনিয়ার নিয়ে কাজ করবেন, তখন কোন ভেরিয়েবলের ডেটা টাইপ কি হবে সেটা আপনারা হচ্ছে সেই কোয়েশ্চেনটা দেখে বুঝে নেবেন, যে আমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার এরকম আসছে, তাহলে এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে নিউমেরিক। ঠিক আছে?
এবার আমরা সবার লাস্টের দিকে চলে আসি, মেজারগুলো এখন ঠিক করব। তো প্রথমটা যেহেতু নেম ছিল, এটা নমিনাল, এনিউমারেটর এটাও নমিনাল থাকবে, কারণ এগুলো তো নাম, তাই না? যেগুলো হচ্ছে নাম বা আইডেন্টিটি প্রকাশ করবে সেগুলোকে আমরা, সেকেন্ড নেমটা কি, সেকেন্ড নেমটা হচ্ছে এনিউমারেটর, বা আমি যদি এভাবে বলি ডাটা কালেক্টর। ঠিক আছে, এখন ক্লিয়ার? আপ টু এইচএসসি ধরলাম, সাপোজ আমি আপ টু এসএসসি ধরলাম। আচ্ছা, অনেক সময় এডুকেশন লেভেল কতটুকু সেটা বোঝানোর জন্য আমরা আপ টু এসএসসি বা আপ টু এইচএসসি বা পিএসসি এ ধরনের জিনিসগুলো ইউজ করি বা ক্যাটাগরি হিসেবে ইউজ করি। তখন সেগুলো কিভাবে রেকর্ড করতে হয় সেটা আমি একটু পর দেখাচ্ছি, তো সেটা বিষয়টা আমি দেখাবো। স্যালারিটা হচ্ছে স্কেল, লোকেশন নমিনাল, তারপর হচ্ছে এটা কি, জেন্ডার নমিনাল, স্যালারিয়াল স্কেল, এডুকেশন অর্ডিনাল, রিলিজন নমিনাল। ঠিক আছে, আমাদের ডাটা এন্ট্রি মানে এখানে ভেরিয়েবলগুলো ডিফাইন করার কাজ শেষ। এবার ডাটা ভিউতে চলে আসি। এখানে আসতে দেখবো যে আমাদের ভেরিয়েবলগুলোর আইকন সেগুলো সব চেঞ্জ হয়েছে। যেমন নেমের পাশে এখন এরকম 3 কোণা দেখা যাচ্ছে, নিচে এক জায়গায় ছোট করে এ লেখা। তো এই আইকনগুলোর মানে হচ্ছে যে কোনটা কি। যেমন এডুকেশনটার ক্ষেত্রে এরকম দেখাচ্ছে, এটার মানে হচ্ছে এটা এখন অর্ডিনাল। ঠিক আছে, আমরা এখন কিছু স্যাম্পল ডাটা দিয়ে ফেলি। ধরলাম আমি নাম, এখানে যাদের নাম চোখের সামনে আসতো তাদের নাম লিখতেছি, মাহফুজ। আমি র্যান্ডমলি লিখতেছি, ঠিক আছে? কেউ মনে করেন না যে আমি পছন্দ করি তাই লিখছি, কিন্তু এম 2 বার হয়ে গেছে। আহ, আচ্ছা, 7 জনের ডাটা লিখলাম এখানে। ডাটা কালেক্টর কে কে হবে? ডাটা কালেক্টরের নামগুলো আমি এখন আর ওইভাবে লিখবো না, আমি এক্স ওয়াই জেড এরকম জাস্ট কিছু ক্যারেক্টার দিয়ে দিচ্ছি র্যান্ডম ভাবে। আচ্ছা, এবার এইজ, এইজ ধরলাম, ধরলাম 20। আমি জানি না কার এজ কত, কেউ কিছু মনে করবেন না। 21, 20 ধরলাম, 19, 23, 24, 21 মনে করলাম এরকম এইজ। তারপর লোকেশন ধরলাম ঢাকা, চট্টগ্রাম, সরি, ও একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখানে চট্টগ্রাম আমি কিন্তু লিখছি গ্রাম, বাট লেখাটা আসতেছে না। ঠিক আছে, দেখেন এখানে আমি যখন চট্ট জিআর এ এম লিখতে যাচ্ছি, সেই এ এমটা আসতেছে না, আমাকে জাস্ট বলতেছে যে আর লেখা যাবে না। কারণ কি, দেখেন এখানে কতগুলো ক্যারেক্টার আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তো আমরা একটু ভেরিয়েবল ভিউতে চলে যাই। এখানে লোকেশনের এখানে ওয়েটটা দেখেন 8 সিলেক্ট করা আছে। তার মানে আমি আসলে ওই যে ভেরিয়েবল যে কলামটা ছিল সেখানে 8-এর বেশি ক্যারেক্টার ইউজ করতে পারবো না। তাই চেষ্টা করবেন যখন এরকম নেম কিংবা স্ট্রিং ভেরিয়েবল যখন নেবেন, চেষ্টা করবেন যে আপনার ডেটায় যতগুলো আছে এইখানে ওয়েটটা তত রাখতে। তো আমি এটা চেঞ্জ করে 14 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ডাটা ভিউতে যাই আবার। এখন আমি সবটা লেখার চেষ্টা করি, চট্টগ্রাম। এবার ঠিক আছে, এখন আমি সবটা লিখতে পারলাম। এটা ছিল হচ্ছে এই উইথ কলামটার কাজ। আর কি কি দেওয়া যায়, আবার ঢাকা লিখি, সিলেট, সিলেট, বরিশাল। আমি কিন্তু জানি না কার এলাকা কোথায়, ঠিক আছে? চট্টগ্রাম। এবার এই কাজটা কিন্তু শেষ। এবার আমি একটা নতুন জিনিস দেখাবো। আমি এখন এখানে আহ লিখবো না মেল কিংবা ফিমেল, এভাবে লিখবো না, আমি লিখবো নাম্বার দ্বারা। তো নাম্বার দ্বারা কেন লিখবো সেটা একটা কারণ আছে, একটা ফাংশনালিটি বোঝানোর জন্য আমি নাম্বার দিয়ে লিখবো। তো ইউজুয়ালি যারা মেল তাদেরকে 1 দ্বারা প্রকাশ করা হয়, আর যারা ফিমেল তাদেরকে 0 দ্বারা প্রকাশ করা হয়। মানে এটা রেকর্ডিং বা যখন বড় বড় ডাটা নিয়ে কাজ করা হয় তখন হচ্ছে এই কাজটা করা হয়, যেন মানে জায়গা কম লাগে বা এরকম। তো আমি এখানে যেহেতু কে কে, এটা হচ্ছে মেল, 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 ফিমেল, মেল, মেল। ঠিক আছে, তো যারা মেল তাদেরকে 1 দ্বারা ডিনোট করলাম, যারা ফিমেল তাদেরকে 0 দ্বারা ডিনোট করলাম। এবার আমি একটু ভেরিয়েবল ভিউতে চলে যাই। আমি যেহেতু এখানে মেল ফিমেল লেখার বদলে নাম্বার লিখছি, তাহলে আমি জেন্ডারের যে ডেটা টাইপটা সেটা চেঞ্জ করে আমি নিউমেরিক করে দিচ্ছি এখন, নিউমেরিক। তাহলে তো কোনো সমস্যা নাই, তাই না? তাহলে আমি ওকে করে দিচ্ছি এবং এইটা এখন
ও সরি, কোনটাকে নিউমেরিক করছি? আচ্ছা, এটা আমি নিউমেরিক করে দিলাম। আমি কিন্তু মেজার চেঞ্জ করি নাই, মেজার কিন্তু নমিনালেই আছে, আমি জাস্ট ডেটা টাইপটা চেঞ্জ করে দিছি। এখন আমি একটা নতুন ফাংশন দেখাবো, সেটা হচ্ছে ভেরিয়েবলের ভ্যালুর লেভেল কিভাবে চেঞ্জ করা যায়। অর্থাৎ আমি চাচ্ছি এখানে ওয়ানগুলোকে দেখাবে, মানে মিল দেখাবে, বাট বিহাইন্ড দ্য সিন এটা ওয়ানই থাকবে। সেটা কিভাবে করে আর এই জিনিসটা কোথায় কাজে লাগে সেটাও আমরা দেখবো একটু পর। তো আমি সেই চেঞ্জটা করি, কিন্তু জেন্ডারের লেভেল চেঞ্জ করব আমি। আমি সেজন্য এখানে যাব ভ্যালুস কলামটাতে, জেন্ডারের ভ্যালুসে এখানে বাই ডিফল্ট সবগুলো নান, আমি এটা চেঞ্জ করব। তো আমি এটাতে ক্লিক করলাম, দেন এই যে তিনটা ফোটাওয়ালা একটা ছোট চারকোনা বক্স আসছে, এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করলে এখন ভ্যালু লেভেলস যে একটা ডায়ালগ বক্স ওপেন হবে। এখানে আমরা লিখে দিব যে ওয়ান মানে কি আর জিরো মানে কি। তো আমার প্রথমটা হচ্ছে ওয়ান, ওয়ানের লেভেল কি দিব, মেইল, সো আমি লিখে দিচ্ছি মেইল। আর অ্যাড, তার মানে এখন কি হবে, যেসব জায়গাতে ওয়ান ছিল সেগুলোকে মেইল দেখাবে, এবং ভ্যালু জিরোর জন্য লেভেল থাকবে হচ্ছে ফিমেল। তো এটাও অ্যাড করে দিচ্ছি। তাহলে এখন জিরো যেখানে থাকবে সেখানে ফিমেল থাকবে। আমি ওকে দিচ্ছি, ওকে। এবার ডাটা ভিউতে যাই, খেয়াল করেন যেগুলো ওয়ান ছিল, এই যে এখানে ক্লিক করলে কিন্তু এখানে দেখাবে ওয়ান, এখানে দেখাচ্ছে ওয়ান। তারপর ফিমেলে ক্লিক করলে এখানে দেখাচ্ছে জিরো। তার মানে বিহাইন্ড দ্য সিন এটা কিন্তু ওয়ান এবং জিরোই আছে, বাট আমরা দেখতে পারতেছি মেল এবং ফিমেল। ওয়ান ফর মেল এবং টু ফর ফিমেল দিলে কি হবে, কিছুই হবে না, আপনার কোনো সমস্যা নেই। তবে একটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়, যে আপনি যখন কোনো মনে করেন কোনো একটা সেকেন্ডারি ডাটা নিলেন, সাপোজ আপনি বাংলাদেশে হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভের ডাটাটা আপনি নিলেন কোনো বিবিএস থেকে বা কোথাও থেকে, এটা আপনি কালেক্ট করলেন। কালেক্ট করার পর দেখবেন যে সেখানে মেলদেরকে ওয়ান দ্বারা ডিনোট করতেছে, ফিমেলকে জিরো দ্বারা ডিনোট করতেছে। ইভেন আপনি যদি কোনো একটা ইন্টারন্যাশনাল কোনো জায়গা থেকে ডাটা কালেক্ট করেন, সেকেন্ডারি ডাটা কিনে নেন, ধরেন আপনি 10,000 টাকা দিয়ে ডাটাটা কিনলেন আপনার থিসিসের জন্য, আপনি দেখবেন যে সেখানে এরকম ভাবে রিকোডিং করা আছে যে যারা এক্সট্রিমলি পোর তাদেরকে ওয়ান দ্বারা ডিনোট করছে, যারা মিডিয়াম তারা হচ্ছে টু দ্বারা ডিনোট করছে, এরকম দেখবেন আপনারা। তো রেকর্ড করা আছে, তো রেকর্ডের কনসেপ্টটা ওইখান থেকে আসছে। আর এটার একটা অনেক খুব বড় সুবিধা আছে, সেটা হচ্ছে ধরেন আপনি একটা নতুন ডাটা এখানে এন্ট্রি দিবেন। তো আমি এখানে এন্ট্রি দেই শরীফ, তারপর ডাটা কালেক্টরের নাম ধরলাম কিছু একটা, তার এজ মনে করি 20, 20 না অনেক বেশি, মনে করি 18, আর তার লোকেশন ধরলাম নতুন একটা জায়গা দেই রংপুর। এবার তার জেন্ডারটা কি হবে, এখানে আমি কি লিখবো, আমি কি এখানে ফিমেল লিখবো? দেখেন আমি যখন লেখা শুরু করছিলাম তখন সাজেশন চলে আসছিল। তো আমি যদি ফিমেল না লিখে, সরি মেল না লিখে ওয়ান লিখি, ওয়ান লিখে এন্টার দিলাম, এটা কিন্তু মেল হয়ে গেছে, ঠিক আছে। যদি জিরো লিখি তাহলে ফিমেল হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে ডেটা, পরবর্তীতে ডেটা এন্ট্রি দেওয়াটা খুব ইজি হয়ে যাবে। দেখা যাবে জাস্ট শুধুমাত্র আমি এখানে নাম্বার লিখে দিলে হয়ে যাচ্ছে। তারপর আসি স্যালারি কলামে, স্যালারি ধরে নিচ্ছি সবার ইনকাম 30,000, 29,000, 32,000, কেউ মাইন্ড করেন না ইনকাম কম দিছি দেখে। এটা হচ্ছে র্যান্ডমলি দিচ্ছি, আমি তাকাইও দেখতেছি না কার নাম কি। আচ্ছা এটা কি বেশি হয়ে গেল, একটু বেশি দিই এটাকে, ওনাকে আরেকটু বেশি দিই, ওকে। তো এখন আমি সবার স্যালারি দিয়ে দিলাম। এবার দেখেন স্যালারির পরে দুইটা করে জিরো জিরো চলে আসছে, এখানেও এজের পরে জিরো 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 চলে আসছে। এগুলো কিভাবে চেঞ্জ করব, আমি চাচ্ছি না এই জিরোগুলো থাকুক। তো সেটার জন্য ভেরিয়েবল ভিউতে গিয়ে ডেসিমালস কলাম থেকে এই যে টু সিলেক্ট করা আছে, এটাকে জিরো করে দেবো। সেম ভাবে স্যালারির ক্ষেত্রেও এটা জিরো করে দেবো। তার মানে এটার মানে হচ্ছে যে ডেসিমালের ঘরে কতগুলো আমাকে দেখাবে, ঠিক আছে। এই যে এখন কিন্তু ওই ভ্যালুগুলো নাই। আমি যদি এখানে গিয়ে আবার চেঞ্জ করে দেই, স্যালারিটা চেঞ্জ করে ধরলাম 5 ঘর দিচ্ছি, তাহলে দেখবো যে দশমিকের পরে 5 ঘর দেখাবে, ঠিক আছে। আমি আবার চেঞ্জ করে জিরো বানাই দিই। আর চাইলে কিন্তু এখানে টাইপও করা যাবে, ঠিক আছে, এই যে 5 সরাসরি লেখা যাবে। বারবার যে এই বাটনে
বাটনে বারবার ক্লিক করা লাগবে না। তারপর এডুকেশনটা হচ্ছে নাম্বার দিয়ে বুঝাবো। তো আমি লিখতেছি এগুলা 12, 15, 14, 10, 8, 15, 14, 16 এরকম আমি নাম্বার দিয়ে দিয়ে দিলাম। এটাও আমি সেম ভাবে ওই ডেসিমালটা চেঞ্জ করে দেই, 2টা কমাই দিলাম। আর এখানে 3টা নতুন কোত্থেকে আসলো? আচ্ছা, 3টা নতুন কোত্থেকে আসছে আমি বলি। আমি ভুলক্রমে এখানে মনে হয় ক্লিক করছিলাম, তো নতুন করে 3টা ভুলে অ্যাড হয়ে গেছে। আমি যদি ভুলে এখানে ক্লিক করি, বাড়াই দিই, এন্টার দিই, তখন দেখা যাবে যে আরো কতগুলো অ্যাড হয়ে গেছে। তো যদি ভুলে এরকম কলাম অ্যাড হয়ে যায়, অর্থাৎ যে এরকম ভাবে নতুন কলাম ভুলে অ্যাড হয়ে যায়, সেগুলো ডিলিট করা যাবে। ডিলিট করার জন্য এই ভেরিয়েবল ভিউতে আসবেন, দেন যেগুলোকে ডিলিট করতে চান সেগুলোকে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করবেন, অথবা একটা একটা করে ধরলাম আমি শুধু এইটা ডিলিট করতে চাচ্ছি, তো এটা সিলেক্ট করবেন। দেন আপনার কিবোর্ডে দেখবেন একটা ডিলিট বাটন আছে, ওই বাটনটা ক্লিক করবেন। সরি সরি বাটন না, এটা হচ্ছে ক্লিয়ারে ক্লিক করতে হবে। ক্লিয়ারে ক্লিক করবেন, তাহলে হচ্ছে এটা ডিলিট হয়ে যাবে। তো সেম ভাবে আমি চাচ্ছি এই দুইটা, মনে করলাম শুধু এই দুইটা ডিলিট করতে চাই, তো এই দুইটা ড্র্যাগ করে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন, দেন ক্লিয়ারে ক্লিক করবেন, দেন ডিলিট হয়ে যাবে। আমি সবগুলো ডিলিট করবো, তো সবগুলো সিলেক্ট করলাম, ক্লিয়ারে ক্লিক করলাম, সবগুলো ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তো ডিলিট করার ব্যাপারে খুবই সাবধান থাকবেন, কারণ ভুলে গুরুত্বপূর্ণ কলামও ডিলিট হয়ে যেতে পারে, সেটা কিন্তু রিটার্ন করার কোনো ওয়ে নেই। তো আমাদের সাথে এখন পর্যন্ত কতজন আছে? 70 জন। ঠিক আছে ভাইয়া, এডুকেশন এইচএসসি অনার্স মাস্টার্স পিজি এটা একটু বুঝান। হ্যাঁ, এটা বুঝাচ্ছি। আন্ডু অপশন, হ্যাঁ আন্ডু অপশন আছে, এই যে আন্ডু ইউজার অপশন আছে, বাট এরকম ভুল না করাই ভালো, তাই না? আচ্ছা, আমি যেহেতু এখানে ইয়ার কি জানো, ইয়ার অফ এডুকেশন দিয়ে বুঝাইছি এটা, আমি তাহলে একটা নতুন কলাম অ্যাড করি ওই এইচএসসি মাস্টার্স এটা বোঝানোর জন্য। আমি দিব যে এজুক ক্যাট, এই নামে একটা নতুন ভেরিয়েবল আমি অ্যাড করতেছি, এন্টার দিলাম। এটা নিউমেরিক হিসেবে রাখতেছি এবং মেজারে গিয়ে চেঞ্জ করে দিচ্ছি অর্ডিনালে। আর এখানে হচ্ছে আর কিছু চেঞ্জ করতেছি না। আমি এখন ভ্যালুতে যাই, ভ্যালুসে গিয়ে আর কার ভ্যালুতে, এডুকেশন, যেটা এডুকেশন ক্যাটাগরি, এইটার ভ্যালুতে যাচ্ছি, ভেরিয়েবল ভিউ, এন্ড এই যে এটা হচ্ছে এডুকেশন ক্যাটাগরির রোটা, এখানে ভ্যালুস। এখানে গিয়ে আমি এখন এইচএসসির জন্য, তারপর মাস্টার্সের জন্য, পিএইচডির জন্য বিভিন্ন লেভেল আমি সিলেক্ট করে দিব। তাহলে মনে করি যারা প্রাইমারি পাস অর্থাৎ ক্লাস 5 পাস, তাদেরকে আমি 1 দ্বারা ডিনোট করব। আর যারা হচ্ছে 5-এর কম পর্যন্ত পড়াশোনা করছে বা অশিক্ষিত, মানে পড়াশোনা করে নাই, অক্ষর জ্ঞানহীন, তাদেরকে আমরা 0 দ্বারা ডিনোট করবো। তাহলে 0 লিখলাম, আর এখানে লিখতেছি ইলেটারেট, বানান ঠিক আছে কিনা, অ্যাড। তাহলে আমরা এখন ওই যে এডুকেশন ক্যাটাগরির যে কলামটা, সেই কলামে গিয়ে যদি 0 দেই, আমাদেরকে দেখাবে ইলিটারেট। এবার 1 দিচ্ছি, 1-এ দিব অ্যাট লেস দেন ক্লাস 5, বা এইভাবে লিখলাম 5। ঠিক আছে, অ্যাড দিচ্ছি, তার মানে এটা এখন লেস দেন ক্লাস 5। তারপর 2 দিচ্ছি, 2-তে দিব হচ্ছে এসএসসি পাস, মনে করি এসএসসি পাস। হয়তো কিছু বাদ যাচ্ছে, যেমন লেস দেন ক্লাস 5, তো ক্লাস 5 থেকে বাকিরা কি করছে, তাহলে এটা চেঞ্জ করে দেই, ক্লাস 5 to 10, এরকম ভাবে ক্যাটাগরি করলাম, ক্লাস 5 to ক্লাস 10। ওকে, তারপর 3 নাম্বার দিলাম, 3 দিয়ে দিচ্ছি এসএসসি, 4 নাম্বার দিচ্ছি এইচএসসি। এখানে আপনারা কোথায় কি দিবেন এটা খুবই সাবজেক্টিভ, ঠিক আছে? আপনাদের সার্ভে কিভাবে ডিজাইন করছেন, সেখানে কোশ্চেনারে কি কি কোশ্চেন আছে, উত্তরগুলো কি কি আছে, সেটার উপর নির্ভর করবে আপনারা এখানে কি দিবেন সেটা, ঠিক আছে? এটা যে এরকমই হবে তা না, আমি তো রাফ করতেছি, আমি চিন্তা ভাবনা করে করতেছি না, চিন্তা ভাবনা করে করলে হয়তো আরো ভালো হতো। তো 5 দিলাম, 5-এ দিচ্ছি কি দিব, ইউনিভার্সিটি, বড় করে লিখি ইউনিভার্সিটি।
ইউনিভার্সিটি। আমি আর দিলাম না, আরো অনেক কিছু দেওয়া যাবে, তো সেগুলো দিচ্ছি না, আমি 5 এটা কনফার্ম করে দিলাম। আর এখান থেকে ডেসিমালসটা 0 করে দিলাম। এবার এডুকেশন ক্যাটাগরিতে আসি। এখানে আমি এডুকেশন যেহেতু এটা 12 ইয়ার্স ছিল, তার মানে এটা হচ্ছে এইচএসসি। আর এইচএসসি মানে কি ছিল একটু দেখে নিই। এইচএসসি মানে ছিল 4, তো 4 এখানে 4 দিয়ে দিলে হয়ে যাবে এইচএসসি। তারপর 15 হচ্ছে ইউনিভার্সিটি, সো এটা হচ্ছে 5, 5 দিয়ে দিলে ইউনিভার্সিটি। আবার 5 দিচ্ছি, এটা ইউনিভার্সিটি। এটা কি হবে 3, সম্ভবত 3 হচ্ছে এসএসসি, 2 হচ্ছে ক্লাস 5 to 10। এটা একটু বড় করে নেই তাহলে যেন সবটা দেখা যায়। তারপরে আবার 5, 5, 5। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনারা চাইলে ওইরকম এইচএসসি, অনার্স, মাস্টার্স এই ধরনের ক্যাটাগরিগুলো আপনারা এইভাবে রেকর্ড করতে পারবেন, মানে ভ্যালুগুলো এইভাবে শো করতে পারবেন। আর রিলিজিয়ন গুলো তো ক্যারেক্টার ছিল, সো সেভাবেই আমরা সিলেক্ট করতেছি। আচ্ছা, রিলিজিয়ন না, ইসলাম, সবাই তো মুসলিম মনে হচ্ছে। একজন হিন্দু দরকার ছিল, যাই হোক, কেউ আসতেছে। তাহলে এরকম আমরা ডেটা পেলাম এখন। আচ্ছা, এবার হচ্ছে এটা আমরা কিভাবে সেভ করব। মনে করি যে আমরা কোনো একটা সার্ভে নিয়েছিলাম যেখানে 100 জনের সেল কপি করা যাবে কি, হ্যাঁ সেল কপি করা যাবে। তো মনে করি যে আমরা 100 জনের ডাটা নিয়েছিলাম, তো সেই 100 জনের ডাটাগুলো আমরা এভাবে ফিল আপ করছি। টোটাল কত 100 পর্যন্ত গেছে। তো তাদের এই এই যে ফাইলটা, এটা কিভাবে সেভ করব। সেভ করার জন্য ইউজুয়ালি যেভাবে অন্যান্য জিনিসে সেভ করা হয় সেটাই করবেন। ফাইলে যাবেন, দেন সেভ অ্যাজ অথবা সেভ যে কোনো একটা। তো সেভ অ্যাজে ক্লিক করলেই আমি সেভ অ্যাজ, কোথায় সেভ করতে চাচ্ছি সেটা এখন সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করব, মনে করি স্পেসেস স্ট্যাটিস্টিক্সের যে কোর্সের ফোল্ডারটা, সেই ফোল্ডারের ফার্স্ট ক্লাস, সেখানে আমি এটা সেভ করে দিব। তো সেভ করে কি নাম দিব, ফার্স্ট এন্ট্রি, এই নাম দিচ্ছি আমি, জাস্ট বোঝার জন্য এমনি। আর খেয়াল করেন, যখন সেভ করব তখন কিন্তু আশেপাশে বেশ কিছু অপশনস আছে, যেমন এখানে একটা অপশন দেখতে পারতেছি এনক্রিপ্ট ফাইল উইথ পাসওয়ার্ড। তার মানে কিন্তু আপনি চাইলে এই ফাইলটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখতে পারবেন, যেন আপনার ফাইলটা আপনার পাসওয়ার্ড ছাড়া অন্য কেউ ঢুকতে না পারে। তো ওইরকম কিছু করতেছি না আমি, আজ পর্যন্ত দেখিও নাই করতে। যাই হোক, আমি সেভে ক্লিক করতেছি, সেভ। এবং খেয়াল করেন সবার উপরে এখানে লেখা চলে আসছে ফার্স্ট এন্ট্রি ডট এস এ ভি। ঠিক আছে, তার মানে আমার ফাইলটা এখন সেভড হয়ে গেছে। আমি যদি ফোল্ডারটা একটু ওপেন করি তাহলে দেখবো যে কোথায় ফোল্ডারটা, ডেস্কটপ, স্পেসেস, ফার্স্ট ক্লাস, কোথায়, এই যে ফার্স্ট এন্ট্রি ডট এস এ ভি। ঠিক আছে, আমাদের এন্ট্রিটা এখানে চলে আসছে। তো এইভাবে হচ্ছে আপনারা ডাটা এন্ট্রি দিয়ে ফাইলে সেভ করতে পারেন। তো এখন মনে করি যে আপনাদের কোনো একটা প্রজেক্টে আপনি কাজ করতেছেন, সেই প্রজেক্টের ফাইলগুলো আসলে স্পেসেস এন্ট্রি দেয় নাই। আবার একটু 7 নম্বরে এডুকেশন প্লিজ, আবার বুঝাবো, আপনি রেকর্ডিংটা দেখে নিন। ঠিক আছে, একটু কষ্ট করে রেকর্ডিংটা দেখে নিন। যদি তা না বুঝতে পারেন একটু যোগাযোগ করবেন, কারণ সময় খুবই টাইট। এক্সেল ফাইলটা একটু, আমরা মনে করি যে এক্সেল ফাইলের মাধ্যমে আপনার কাছে ডাটা আসছে। তো এই এক্সেল ফাইলের ডাটাটা আপনি কিভাবে স্পেসেসে নিয়ে যাবেন। তো আমি একটু আমাদের ডেমো যে এক্সেল ফাইলটা আছে সেটা একটু দেখে নিই। তো ফাইলটা হচ্ছে কল সেন্টার ডাটা ডট এক্সএলএসএক্স, তার মানে এটা এক্সেল ওয়ার্কশিট। এটা ওপেন করি, ওপেন করে দেখে নিই এখানে কি কি আছে। এখানে দেখা যাচ্ছে যে কল আইডি, কাস্টমার আইডি, রিপোর্ট আইডি, এরকম অনেক কিছু আছে এখানে। লাস্টে Q1, Q2, Q3, will get the file like
আমি কোয়েশ্চেনটা বুঝি নাই। আচ্ছা, আমি কাজে এটা বুঝে নিই, একটু পরে আমি এই সবগুলো রিপ্লাই দেখবো আস্তে আস্তে। এখানে দেখেন লাস্টে Q1 Q2 Q3, ঠিক আছে? এগুলোর মানে এই শিটে আছে, শিট 2 তে। এখানে দেখা যাচ্ছে Q1 মানে হচ্ছে আই এম স্যাটিসফাইড উইথ দ্য কোয়ালিটি অফ কাস্টমার কেয়ার সার্ভিস। আর কোয়েশ্চেন 2 হচ্ছে ইট ওয়াজ ইজি টু কন্ট্যাক্ট দ্য কাস্টমার কেয়ার সার্ভিস। আর কোয়েশ্চেন 3 হচ্ছে আই উইল রিকমেন্ড দিস প্রোডাক্ট টু মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তার মানে এখানে আসলে কি কি আছে আমি একটু বুঝে বলি। প্রথমে যে কলামগুলা, এই কলামগুলোতে আছে হচ্ছে কোনো একটা কল সেন্টারে কল দেওয়া হয়েছিল, কল দিয়ে একটা ইস্যু ওপেন করা হয়েছে। তো মনে করি যে এই কোডটা, এই যে কাস্টমারটা, এই কাস্টমার কল দিছিল নেটওয়ার্কের সমস্যা নিয়ে। তো নেটওয়ার্ক সমস্যা নিয়ে সেটা ইস্যুটা ওপেন হয়েছে 3 তারিখে এবং ইস্যুটা ক্লোজ হয়েছে 13 তারিখে। তো এই যে কল করা হয়েছিল, কল করলে যে একটা সার্ভিস নিয়েছিল সে, সেই সার্ভিসটা নেওয়ার পর তাকে 3টা কোয়েশ্চেন করা হয়েছিল। কোয়েশ্চেন 3টা হচ্ছে এইগুলা, যে আহ, সে আসলে স্যাটিসফাইড কতটুকু, সে যে কাস্টমার কেয়ার সার্ভিসের সাথে কন্ট্যাক্ট করছে সেটা ইজি ছিল কিনা, এবং এগুলোর রেসপন্সগুলো দেখেন কিরকম। স্ট্রংলি ডিসএগ্রি, তার মানে এই কথাটার সাথে সে এগ্রি করে কিনা, এই কথাটার সাথে সে কতটুকু এগ্রি করে বা ডিসএগ্রি করে, এরকম এই রেসপন্সগুলো ছিল সেরকম। তো এটা ছিল একটা কোয়েশ্চেনিয়ার, যেটা হচ্ছে তাদেরকে কথা বলার পরে বা সার্ভিস দেওয়ার পরে তাদের কাছ থেকে এই ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে। তো এখন আমি এই ডাটাটা রিড করব আমার এসপিএসএস এ, ঠিক আছে? তো আমি একটু এসপিএসএস চলে যাই সরাসরি। এটা আগের ডেটা ছিল, এটা আমি ক্লোজ করে নিই এখনো। তো এটা ক্লোজ করব না, না করেই এই ফাইলে যাচ্ছি, দেন ওপেন, সরি, ইম্পোর্ট ডেটা, দেন এক্সেল। ঠিক আছে, আমি কিভাবে ওপেন করতেছি এক্সেল ফাইলটা সেটা দেখাচ্ছি আমি এখন। আমি প্রথমে উপরে রিবন থেকে ফাইলে ক্লিক করছি, দেন ইম্পোর্ট ডেটা, মানে আমি কি ডাটা ইম্পোর্ট করতে চাচ্ছি, দেন এখান থেকে আমি এক্সেল সিলেক্ট করতেছি। খেয়াল করেন এখানে এক্সেলের পাশাপাশি আরো বেশ কয়েকটা অপশন আছে, যেমন সিএসভি আপনি এখান থেকে রিড করতে পারবেন, টেক্সট ডেটা রিড করতে পারবেন, এরকম আরো কয়েকটা অপশন আছে। যেটা আপনার কনভিনিয়েন্ট সেটা আপনি ইউজ করবেন এখানে। তো আমি এখানে এক্সেলে ক্লিক করলাম। ক্লিক করলে একটা ডায়ালগ বক্স ওপেন হবে যে ফাইলটা কি, কোথায় সেটা সিলেক্ট করতে। তো ফাইলটা হচ্ছে এইটা, কল সেন্টার ডাটা। যদি এখানে না থাকে আপনারা একটু এখানে ক্লিক করবেন, করে যাবেন মানে ডিরেক্টরিতে যাবেন যেখানে আপনার ফাইলটা আছে। তো আমার ফাইলটা এখানেই যেহেতু আছে, তো আমি আর ওদিকে গেলাম না। এটা সিলেক্ট এটা সিলেক্ট করতেছি, করে ওপেন। একটা নতুন ডায়ালগ বক্স আসছে আমার সামনে, যেখানে একটু শুরু থেকে দেখি। প্রথমে দেখাচ্ছে ওয়ার্কশিট কোনটা, অর্থাৎ আমাদের যে এক্সেল ফাইলটা ছিল সেখানে দুটো ওয়ার্কশিট ছিল, খেয়াল করেন, শিট 1 এবং শিট 2। তো আমরা চাচ্ছি যে শিট 1 এর যে ডাটাগুলো, এই ডাটাগুলো যেন আমি ইম্পোর্ট করতে পারি। তো আমি ম্যানেজ করি, এখান থেকে শিট 1, যেখানে দুটো অপশন আছে শিট 2 এবং শিট 1, আমি শিট 1টা সিলেক্ট করে দেব। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, রেঞ্জের জায়গাটা ফাঁকা, তার মানে এখানে রেঞ্জে ফাঁকা থাকলে এখানে বাই ডিফল্ট যেটা আছে A1 থেকে 034, সরি O34, O34 যেটা রেঞ্জটা, অর্থাৎ আমি বলি এই রেঞ্জ মানে কি। রেঞ্জ মানে হচ্ছে আপনার এক্সেল ফাইলে এই যে পয়েন্টটা, এটা হচ্ছে A1, এই A1 থেকে একদম লাস্ট পর্যন্ত, দেখেন লাস্ট পর্যন্ত, লাস্টের জায়গাটা হচ্ছে ও কলামের 34 নাম্বার অবজেক্ট, মানে 34 রো। তো এটাকে বলতেছি O34, আর এটা হচ্ছে A1। তার মানে A1 থেকে O34 পর্যন্ত যতগুলো ডেটা আছে সবগুলো আমি ইম্পোর্ট করতে চাচ্ছি। এখানে আসলে সেটাই হচ্ছে, এখানে A1 থেকে O34 পর্যন্ত সিলেক্ট করা আছে। আপনি যদি চান যে আপনার সবগুলো যেন ইম্পোর্ট বা ইম্পোর্ট না করুক, সেক্ষেত্রে আপনি এখান থেকে গিয়ে আপনি ডাটা কি চাচ্ছেন সেটা সিলেক্ট করে নিতে পারেন। যেমন আপনি যদি চান যে শুধু ক্লোজ ডেট যে কলামটা, এই কলাম পর্যন্ত ডাটা রিড করা হোক, সেক্ষেত্রে আপনি রেঞ্জটা চেঞ্জ করে দিবেন A1 থেকে, এটা কি, J34। সো আপনি এখানে লিখবেন A1, তারপর কোলন দিয়ে J34, এটা লিখে যদি এন্টার দেন তাহলে হচ্ছে A1 থেকে J34 পর্যন্ত যে অবজারভেশনসগুলো আছে সেগুলো ইম্পোর্ট হবে। কিন্তু আমি যেহেতু চাচ্ছি সবগুলোই ইম্পোর্ট হোক, সো আমি আর কিছু চেঞ্জ করলাম না, আমি শিট 1টা সিলেক্ট করে রাখছি। তারপর রিড ভেরিয়েবল নেমস ফ্রম ফার্স্ট রো অফ ডেটা। আমাদের যে ফাইলটা ছিল, আরেকবার দেখি, আমাদের ফাইলে প্রথম যে রোটা,
এই রোতে ডেটার যে ভেরিয়েবলের নেমগুলো সেই নেমগুলো আছে, তাই এখান থেকে এটা টিকমার্ক দিয়ে রাখতে হবে। তারপর বাদ বাকি হচ্ছে যেগুলো, সেগুলো যেটা যেরকম আছে সেরকমই থাক, সেগুলো নিয়ে আর আর তেমন আমরা নাড়াচড়া করবো না। তারপর ওকে দিচ্ছি। তো দেখা যাচ্ছে যে মানে সব ডেটা চলে আসছে এখানে। যদি এদিকে যাই একটু, এই যে Q3 পর্যন্ত সবকিছু দেখা যাচ্ছে। আর এগুলো একটু বড় করি যাতে দেখতে সুবিধা হয়। এখন সব ঠিক আছে। এবার একটা জিনিস দেখাই আপনাদেরকে, আমি ভেরিয়েবল ভিউতে যাই। দেখেন, এক্সেল থেকে যখন আমরা ডেটা রিড করলাম তখন কিন্তু অটোমেটিক ভাবে এসপিএসএস কিছু ডেটা টাইপ এবং মেজারের টাইপ সেগুলো হচ্ছে নিজেই অ্যাসাইন করে দিছে। যেমন কল আইডিকে সে নিউমেরিক হিসেবে অ্যাসাইন করে দিছে, আর এটার মেজার হিসেবে সে স্কেল অ্যাসাইন করে দিছে। কিন্তু কলার আইডি কিন্তু একটা আইডেন্টিটি, অর্থাৎ নাম, এটা কিন্তু স্কেল হওয়ার কথা না। সো এটা আমি এখান থেকে স্কেলটাকে চেঞ্জ করে নমিনাল করে দিচ্ছি। মানে এটা যেহেতু একটা আইডেন্টিটি, যেমন আইডেন্টিটি কি, ধরেন আপনার নাম, এটা হচ্ছে একটা আইডেন্টিটি। ধরেন ক্লাসরুম, এটা একটা আইডেন্টিটি। কোনো একটা বিল্ডিং এর নাম বা নাম্বার, কোনো একটা অ্যাড্রেস, এই বিষয়গুলো হচ্ছে সব আইডেন্টিটি। এগুলো হচ্ছে নমিনাল, এদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না। সো কিংবা কম্পেয়ারও করা যায় না। আপনি কি বলতে পারবেন যে আহ, আহ, এত নাম্বার ক্লাসরুমটা এত নাম্বার ক্লাসরুমের সাথে এরকম বড় ছোট এরকম ভাবে কম্পেয়ার করা যাবে না। নাম্বার দিয়ে কিন্তু কম্পেয়ার করা যায় না, নাম দিয়ে কম্পেয়ার করা যায় না, সরি। তো এখানে অর্ডিনাল দেওয়া যাবে না, এখানে হচ্ছে নমিনালটা দিতে হবে, কলার আইডি। আর এটার ওয়েটটাও চেঞ্জ করে, সরি ওয়েট না, এটার ডেসিমাল 0 ঠিক আছে। কাস্টমার আইডিটা স্ট্রিং আছে, কাস্টমার আইডিতে কি ছিল, PC041, অর্থাৎ এই জন্য হচ্ছে এটা স্ট্রিং হিসেবে আছে। এটাকে, এটা নমিনাল ঠিক আছে। তারপর রিপ আইডি, এটা নিউমেরিক, এটা নমিনাল ঠিক আছে। কল ফ্রম মানে হচ্ছে কোথা থেকে কল আসছিল, এটা নমিনাল ঠিক আছে, লোকেশন যেহেতু। এবার একটা জিনিস খেয়াল করেন, একটু আগে আমরা যেই ডাটা নিয়ে কাজ করছিলাম ওই ডাটাটা একটু ওপেন করি। ফার্স্ট এন্ট্রি, এই যে ভেরিয়েবল ভিউ, এখানে দেখেন লেভেলের জায়গাটা কিন্তু ফাঁকা ছিল, আমরা কোনো কিছু লিখি নাই এখানে। কিন্তু এই ফাইলটাতে দেখেন এই লেভেলে কিন্তু লেখাগুলো চলে আসছে, কিছু লেখা চলে আসছে। যেমন এই যে আমাদের ফাইলে যেরকম ছিল কাস্টমার আইডি, এখানে আইডি এবং কাস্টমারের মাঝখানে কিন্তু একটা স্পেস আছে। তো স্পেসটা কিন্তু এসপিএসএস এ যখন ভেরিয়েবলের নেম ডিফাইন করা হয় সেখানে কিন্তু কোনো স্পেস দেওয়া যায় না, ঠিক আছে। যেমন আপনি কিন্তু চাইলে এখানে লিখতে পারবেন না যে ফ্রম স্পেস দিয়ে লোকেশন, এটা আপনি লিখতে পারবেন না। যে এন্টার দিই, এন্টার দিলে দেখবেন যে আপনাকে দেখাচ্ছে ভেরিয়েবল নেম কন্টেইনস অ্যান ইলিগ্যাল ক্যারেক্টার। তো স্পেসটা আসলে এখানে একটা ইলিগ্যাল ক্যারেক্টার হিসেবে গণ্য করা হয়েছে, সেজন্য হচ্ছে আসলে এখানে স্পেস দেওয়া যাবে না। তো যেখানে স্পেস ছিল, এসপিএসএস যখন এই এক্সেল ফাইলটাকে রিড করছে সেই স্পেস ওয়ালা যে ভেরিয়েবল নেমগুলো ছিল সেই স্পেস ওয়ালা জায়গাটাকে এদিকে নিয়ে আসছে, আর এখানে হচ্ছে স্পেস ছাড়া পার্টটাকে রাখছে, মানে স্পেসটা বাদ দিয়ে বাকিটুকু এখানে নিয়ে আসছে। এই কাজটা হচ্ছে এসপিএসএস করছে, তার মানে একটু স্মার্ট একটা কাজ করছে। এখন আমি লেভেলের বিষয়টি একটু ক্লিয়ার ভাবে বুঝাই, আগের ফাইলটাতে চলে যাই। এখানে ডাটা ভিউ দেখেন কি কি ছিল আমাদের কাছে, এখানে এইজ ছিল একটা জিনিস। তো মনে করি আমি জানতে চাই যে আমাদের এভারেজ এইজ কত। তো সেটা জানার জন্য কি করতে পারি, অ্যানালাইজ ট্যাবে যেতে পারি, দেন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। আমরা একটু অ্যানালাইসিস, একটা হালকা একটু অ্যানালাইসিস করি, আমরা জাস্ট এভারেজ কত সেটা দেখবো। সেখান থেকে ডেসক্রিপটিভ যে অপশনটা সেটা সিলেক্ট করি। সিলেক্ট করলে দেখবেন যে আপনার এখানে কয়েকটা অপশন আসছে, এইজ, জেন্ডার, স্যালারি, এরকম কিছু। তো আমি এখানে এইজটাকে সিলেক্ট করে এদিকে নিয়ে আসি, এইজটাকে এখানে নিয়ে আসলাম, দেন ওকে সিলেক্ট করি। এবার দেখেন যদি আপনি উইন্ডোজে যান, দেন গো টু ডেজিগনেটেড ভিউয়ার উইন্ডো, তাহলে আপনি এরকম একটা উইন্ডো পাবেন। অথবা আপনি যে নিচে স্পেসেস যে বাটনটা, মিনিমাইজ করার যে জায়গাটা, ওখানে ক্লিক করলে দেখবেন যে এখানে তিনটা উইন্ডো আছে। একটা হচ্ছে আমাদের প্রথম ডেটা ফাইলটা, তারপর হচ্ছে একটা ভিউয়ার উইন্ডো,
তারপর হচ্ছে আমাদের নতুন যে ডেটা ফাইল সেটা। এই ভিউয়ার উইন্ডোটাতে হচ্ছে আপনারা সব ধরনের অ্যানালাইসিসের আউটকামগুলো পাবেন, ঠিক আছে? তার মানে এতক্ষণ ধরে আমরা যে অ্যানালাইসিস গুলোই করি না কেন সবকিছু এইখানে আসবে, আর আমাদের ডেটা ফাইলটা থাকবে এখানে, আর এখানে থাকবে হচ্ছে আউটপুট গুলা। এবার দেখেন এখানে ভেরিয়েবলের নামটা কি আছে, এ জি ই ছোট করে লেখা, সবগুলো ছোট হাতের এইচ। তো ক্যাপিটাল এন মানে হচ্ছে নাম্বার অফ অবজারভেশনস 8, মিনিমাম এজ হচ্ছে 18, ম্যাক্সিমাম এজ হচ্ছে 24, আর এভারেজ এজ হচ্ছে 20.75। এবার আমি একটু লেবেলের ব্যবহারটা দেখাই। আমি ডাটা সেটে চলে যাই, আমি একটা বিষয় দেখাই। এখানে ডাটা সেটে যাওয়ার জন্য আমরা দুইটা ওয়ে ব্যবহার করতে পারি। একটা ওয়ে হচ্ছে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গো টু ডেটা, স্টারের মতো যে বাটনটা, এই বাটনটা হচ্ছে গো টু ডেটা। আপনারা যদি এখানে ক্লিক করেন আপনারা ডেটা ফাইলে চলে যাবেন। আমি ক্লিক করতেছি, আমি ডেটা ফাইলে চলে আসছি। এবার আমি ভেরিয়েবল ভিউতে যাই এবং এই এইচ এর জায়গাতে লেভেলটা চেঞ্জ করি। আমি কিন্তু ভ্যালুসে না, আমি লেভেলে আছি এখন। এখানে আমি লিখবো রেসপন্ডেন্টস এইচ, ঠিক আছে, রেসপন্ডেন্টস এইচ। তার মানে এখন বুঝতে পারতেছি যে আসলে এই ভেরিয়েবলটার মানে কি। এই ভেরিয়েবলটার মানে হচ্ছে রেসপন্ডেন্টস এইচ। তো লোকেশনকে যদি আমি লিখি যে লেস রেসপন্ডেন্টস লোকেশন, তাহলে বুঝতে পারবো যে লোকেশনটা আসলে রেসপন্ডেন্টের কি ছিল। তারপর ধরলাম যে এই যে স্যালারি, এখানে যদি আমি লেভেলটা চেঞ্জ করে লিখি যে মান্থলি পার্সোনাল স্যালারি, তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কোনটার মানে কি। এবার আমি একটু ডাটা ভিউতে যাই এবং আবার সেম অ্যানালাইসিসটা করি। অ্যানালাইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ডেসক্রিপটিভস, এখান থেকে আমি মান্থলি পার্সোনাল, দেখেন একটু আগে কেমন ছিল, ছোট ছোট ছিল না, শুধু স্যালারি লেখা ছিল। এখন দেখেন লেভেল যেটা রেসপন্ডেন্টস এইজ, সেটার পরে থার্ড ব্র্যাকেটের ভিতরে ভেরিয়েবলের নেমটা আসছে। তার মানে প্রথমে হচ্ছে লেভেল, দেন ভেরিয়েবলের নেমটা দেখাচ্ছে। এখন আমি যদি আবার আগের জায়গায় ফিরে যেতে চাই, শুধুমাত্র ভেরিয়েবলের নেমটা থাকবে। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে যে এরকম উইন্ডো যখন আসবে তখন এখানে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, সেখানে লেখা আসবে যে ডিসপ্লে ভেরিয়েবল নেমস, ডিসপ্লে ভেরিয়েবল লেভেলস। তো বাই ডিফল্ট আসলে ডিসপ্লে ভেরিয়েবল লেভেলস সিলেক্ট করা থাকে, কিন্তু যখন আপনার ভেরিয়েবলের লেভেলস থাকে না তখন আপনাকে বাই ডিফল্ট সেখানে ভেরিয়েবল নেমসটাই দেখায়। তো আমি যদি এইটা সিলেক্ট করি তো এখানে আপনাকে এই ভেরিয়েবলের নেমগুলো দেখাবে। আর যদি আপনি এটাকে চেঞ্জ করে ভেরিয়েবল লেভেলস দেন সেক্ষেত্রে আপনাকে ভেরিয়েবল লেভেলসগুলো এখানে দেখাবে, ঠিক আছে? তো এটাকেও এখানে নিয়ে আসি। তাহলে আমি এখন রেসপন্ডেন্টস এইচ এর যে কিছু ডেসক্রিপটিভ মেজার্স দেখব এবং মান্থলি পার্সোনাল স্যালারির কিছু মেজার্স দেখব। তাহলে আমি ওকেতে টিপ দিই এবং এখানে আউটপুট চলে আসছে। এবং দেখা যাচ্ছে যে এখানে খুব ডিটেলসে দেখাচ্ছে যে রেসপন্ডেন্টস এইজ কত, মান্থলি স্যালারি কত, এবং এখানে কিন্তু ভেরিয়েবলের নেম না, বরং আমি লেবেলে যেটা লিখছিলাম এখানে সেটা দেখাচ্ছে। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, কয়েকটা কোয়েশ্চেন দেখে নিই। ভাইয়া নেক্সট ক্লাসগুলোতে পার্সিস্ট করার জন্য কি আবার রেজিস্ট্রেশন করতে হবে? এটা একটা পেইড কোর্স, তবে আজকের ক্লাসটা আপনাদের সবার জন্য ফ্রি ছিল। সো যদি সবগুলো ক্লাস করতে হয় নিচে লার্নিং হাব থেকে লিঙ্ক দিয়ে দিবে রেজিস্ট্রেশনের জন্য, সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বুঝেন ভাইয়া? ভাইয়া হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বুঝাবো, এটা আমাদের থিওরির ক্লাসের পার্ট যখন আসবে তখন হচ্ছে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে কোনটার মানে কি। তো তবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে একটা মেজার অফ ডিসপারশন, অর্থাৎ এটা দিয়ে খুব সাধারণভাবে বোঝানো যাবে যে ডেটাটা কতটুকু ছড়ানো বা ভেরিয়েবিলিটি আছে, সেটা আসলে এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মেজারমেন্টের মাধ্যমে বোঝা যাবে। কন্টিনিউ নেক্সট ক্লাস, ওকে। আশা করি সবাই অ্যান্সার পেয়ে গেছেন সেখান থেকে। এবার আমাদের নতুন ডেটাসেট যেটা ছিল সেখানেই আবার ফেরত যাই। এবার দেখেন এই ডেটা সেটে আমাদের
কয়েকটা কলাম ছিল যেখানে কোনো ইনফরমেশন নাই, যেমন এই যে ডেইজ ওপেন, অ্যামাউন্ট বিল্ড, এগুলোতে কোনো ইনফরমেশন নাই। তো আমি বলি অ্যামাউন্ট বিল্ড মানে কি। অ্যামাউন্ট বিল্ড মানে হচ্ছে এইদিকে দেখেন দুইটা কলাম, রেট এবং আওয়ার্স লকড। তার মানে যত টাকা রেটে যতক্ষণ কাজ করা হয়েছে সেই অ্যামাউন্টই হচ্ছে এখানে থাকবে। তার মানে আপনি যদি 40 টাকার সাথে বা $40 সাথে 12.5 মাল্টিপ্লাই করে দেন, সেটা আপনি এখানে বসায় দিবেন যে অ্যামাউন্ট বিল টোটাল কত। তারপর 45 এর সাথে 2.5 মাল্টিপ্লাই করলে যত হবে সেটা এখানে থাকবে। তো এক্সেলে এই কাজটা করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে ইকুয়াল সাইন দিয়ে এই সেলের সাথে এই সেল মাল্টিপ্লাই করে দেয়, তাহলে হচ্ছে এখানে রেজাল্ট চলে আসে। বাট এসপিএসএস এই কাজটা করা হয় হচ্ছে একটা স্টেপের মাধ্যমে, এবং স্টেপটা হচ্ছে কম্পিউট ভেরিয়েবল। তো এখন আমরা কম্পিউট ভেরিয়েবল মানে কি সেটা দেখবো। কম্পিউট ভেরিয়েবল দেখার জন্য করার জন্য আপনাদেরকে যেতে হবে ট্রান্সফর্মে। ট্রান্সফর্ম, এটা হচ্ছে উপরে বাম পাশে, খেয়াল করুন সবাই, ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, সেখানে কম্পিউট ভেরিয়েবলস, কম্পিউট ভেরিয়েবল নামে একটা অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করি, এটা হচ্ছে কম্পিউট ভেরিয়েবল উইন্ডো। এই জায়গাটাতে হচ্ছে টার্গেট ভেরিয়েবল, মানে আমরা যে ভেরিয়েবলটাতে কোনো একটা ক্যালকুলেশন করার পর কোনো ভ্যালুগুলো অ্যাসাইন করতে চাচ্ছি। তো আমরা চাইলে একটা নতুন ভেরিয়েবলের নাম লিখতে পারি, যে আমাদের ডেটা সেটে একটা নতুন ভেরিয়েবল ক্যালকুলেশন করার পর অ্যাড হবে, অথবা আমরা একটা এক্সিস্টিং ভেরিয়েবলকে রিপ্লেস করতে পারি। তো আমি চাচ্ছি এখন যে অ্যামাউন্ট বিল্ড যে একটা কলাম ছিল, সেই কলামে রেট এবং আওয়ার স্লট, এই দুইটা কলামের ভ্যালুগুলো মাল্টিপ্লাই হয়ে এখানে যুক্ত হবে। ঠিক আছে, তো সেটা করার জন্য আমি লিখব অ্যামাউন্ট। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে অ্যামাউন্ট বিল কলামটা ক্যারেক্টার হিসেবে আছে, অর্থাৎ নমিনাল হিসেবে আছে, বাট অ্যামাউন্ট বিল তো আসলে একটা স্কেল ভেরিয়েবল, অর্থাৎ এটা কিন্তু অ্যামাউন্ট টাকা, তো এটা কিন্তু কোনো আইডেন্টিটি না, তো এটাকে চেঞ্জ করতে হবে। আমি ভেরিয়েবল ভিউতে যাই, তারপর অ্যামাউন্ট বিল্ড এটাকে চেঞ্জ করে স্কেলে কনভার্ট করে ফেললাম। ঠিক আছে, তাহলে আবার এখানে ফেরত আসি, ডেটা ভিউ, ট্রান্সফর্ম, কম্পিউট ভেরিয়েবল, দেন এখানে টার্গেট ভেরিয়েবল হচ্ছে অ্যামাউন্ট বিল্ড। ভেরিয়েবলের নামটা একদম অ্যাকুরেট ভাবে দিতে হবে, মানে এটা যদি ক্যাপিটাল হয়, এ হচ্ছে ক্যাপিটাল, বি যেহেতু ক্যাপিটাল, বিও ক্যাপিটাল রাখতে হবে। তো সবগুলো সেম টু সেম রাখলাম। তারপর এখানে হচ্ছে নিউমেরিক এক্সপ্রেশনের জায়গাতে আমি লিখব যে কাদের সাথে কাকে মাল্টিপ্লাই করতে চাই। সো আমি চাচ্ছি রেটের সাথে আওয়ার্স লক মাল্টিপ্লাই করতে। সো আমি এখানে রেটটাকে এখানে নিয়ে আসলাম, ড্র্যাগ করে নিয়ে আসলাম, অথবা আরেকটা ওয়ে ছিল, আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই বাটনে ক্লিক করবেন, তাহলে হচ্ছে ওইখান থেকে রেটটা এখানে চলে আসবে। তারপর হচ্ছে মাল্টিপ্লাই করতে চাই যেহেতু, সো মাল্টিপ্লাইয়ের জন্য এই যে এই বাটনটা, অথবা আপনার কিবোর্ডে স্টার, এখানে ক্লিক করবেন, তাহলে মাল্টিপ্লাই সাইন। তারপর আবার আওয়ার্স লকড, এটাকেও এদিকে নিয়ে আসলাম। ক্লিয়ার? এখন কিছুই না, এখন জাস্ট ওকে দিয়ে দিব, তাহলে হচ্ছে এই দুইটা কলাম মাল্টিপ্লাই হয়ে ভ্যালুগুলো অ্যামাউন্ট বিল্ডে বসে যাবে। তো ওকে দিচ্ছি। খেয়াল করেন একটা ওয়ার্নিং আসছে যে আমি কি চেঞ্জ করতে চাচ্ছি কিনা এক্সিস্টিং ভেরিয়েবলটাকে। আমি এটাকে ওকে দিচ্ছি। ওকে দিলে এখানে দেখাবে যে এক্সিকিউট হয়েছে আউটপুট উইন্ডোতে। তো আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, এবং খেয়াল করেন অ্যামাউন্ট বিল্ডে এখন সবগুলো ভ্যালু দেখা যাচ্ছে। নিচে যাই, সবগুলো চলে আসছে। এবার কম্পিউট ভেরিয়েবলের আরেকটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে ডেইজ ওপেন। ডেইজ ওপেন অর্থাৎ এটা মানে হচ্ছে যে ইস্যুটা কবে ক্লোজ করা হয়েছে, ওপেন করা হয়েছে, এবং ইস্যুটা কবে ক্লোজ করা হয়েছে, এই দুইটা ডেটের মাঝে পার্থক্য কতদিন। তাহলে তার মানে এইখানে আসলে স্কেল ভেরিয়েবল থাকবে, মানে দিন, কতগুলো দিন। সো এটাকে যেহেতু মানে যোগ বিয়োগ গুণ ভাগ করা যাচ্ছে, তো সেটাকে আমি চেঞ্জ করে দেব নমিনাল থেকে স্কেলে। ক্লিয়ার? তাহলে আমি ডাটা ভিউতে আসি, এখন এটা স্কেল হিসেবে আছে। এখন আমাকে এইটার সাথে এইটার থেকে এটাকে মাইনাস করতে হবে, কারণ এটা ক্লোজ ডেট, ক্লোজ ডেটটা বড়, ওপেন ডেটটা ছোট, মানে আগে পরে যেটা আর কি, যেটা আগে সেটা আগে থাকবে, আগে মানে পরের ডেটটা আগে থাকবে মাইনাস আগের ডেটটা। তাহলে এই কাজটা এখন করবো আমি এখানে। তা আমি ডেটে যাচ্ছি, সরি ট্রান্সফর্মে যাচ্ছি, কম্পিউট ভেরিয়েবল। এবার খেয়াল করেন আমরা কিন্তু কোনো অ্যারিথমেটিক অপারেশন করব না, আমরা করব ডেট অপারেশন, অর্থাৎ ডেট অ্যারিথমেটিক।
তো ডেট নিয়ে যেহেতু কাজ করব, এসপিএসএস এর ডেটের জন্য আলাদা একটা ফাংশন আছে, মানে আলাদা কতগুলো ফাংশনালিটি আছে, সেটার জন্য এদিকে যেতে হবে। দেখেন ফাংশন গ্রুপ নামে একটা অপশন আছে পাশে, বাম পাশে। এখানে যদি নিচের দিকে যান দেখবেন যে অনেক কিছু আছে এখানে, এবং ধরলাম এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে দেখবেন যে এখান থেকে সাব গ্রুপে সবকিছু দেখা যাচ্ছে, যে অনেকগুলো ফাংশন এখানে, যেমন এসকিউআরটি স্কোয়ার রুটের জন্য এটা, তারপর অলে ক্লিক করলে সব ফাংশন এখানে দেখাবে। তা আমাদের দরকার হচ্ছে ডেট অ্যারিথমেটিক এর ফাংশনগুলো, তো সেটার জন্য আমি এখানে ক্লিক করব ডেট অ্যারিথমেটিক, দেন ডেট ডিফারেন্স, যেহেতু আমরা দুইটা ডেটের ডিফারেন্স কত সেটা দেখতে যাচ্ছি, সো ডেট ডিফ এটাতে ক্লিক করব, সেটা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এটা এখানে চলে যাবে নিউমেরিক এক্সপ্রেশনে। আর এই ফাংশনটার কাজ কি সেটাই যে এই জায়গাতে সবকিছু ডিটেলসে দেখাবে যে এখানে আসলে এটার কাজ কি, ঠিক আছে। তো এটার কাজ হচ্ছে প্রথমে ডেট টাইম 2, তারপর ডেট টাইম 1 হচ্ছে ইউনিট। তো আমাদের প্রথম ডেটটা হচ্ছে মানে যেটা থেকে মাইনাস করব সেটা হচ্ছে ক্লোজ ডেট। সো ক্লোজ ডেটটাকে এখানে নিয়ে আসি, প্রশ্নবোধকটা কেটে দেই, সবগুলো কেটে দিই প্রশ্নবোধক। আচ্ছা, কমা দিয়ে তারপরে হচ্ছে ওপেন ডেট, তো ওপেন ডেটটাকে এখানে নিয়ে আসি, তারপর কমা দিয়ে লিখবো ডেইস, যেহেতু আমরা কতগুলো দিন দরকার মানে ডিফারেন্স কত সেটা বের করতে চাচ্ছি, তো আমি লিখবো কোলন দিয়ে DAYS, ডেইস সম্ভবত, হ্যাঁ ডেইস। এই যে এখানে লেখা আছে যে আমি কি কি চাচ্ছি, কি এখানে যদি আমি ডেইস চাই তো আমি ডেইস লিখবো, যদি আমি মিনিটস চাই তো আমি মিনিটস লিখবো, উইকস চাইলে উইকস লিখবো, মানে কোনটা মানে যেটা দরকার সেটা এখানে লিখলেই হবে। আর এখানে অ্যামাউন্ট বিল্ডের জায়গায় লিখে দিব হচ্ছে ভেরিয়েবলের নাম কি ছিল, ডেইজ ওপেন, সো DAYSOPEN ওপেন, ডান। এখন আমি ওকে দিব এবং চেঞ্জ এক্সিস্টিং ভেরিয়েবল, ইয়েস ওকে। আউটপুট উইন্ডো আসছে, এটা মিনিমাইজ করে দিচ্ছি, এবং এখানে দেখবো যে ডেইজ ওপেনের জায়গাতে সবকিছু ঠিকভাবে চলে আসছে, যে 13 তারিখ থেকে 3 মার্চের মাঝে ডিফারেন্স হচ্ছে 10 দিন, 13 মার্চ থেকে 17 মার্চের মধ্যে ডিফারেন্স হচ্ছে 4 দিন। তো এইভাবে হচ্ছে ডিফারেন্সগুলো এখানে দেখা যাচ্ছে। আর আমি এখান থেকে ডেসিমালগুলো কেটে দিব, ও ডেইজ ওপেন ডেসিমালস 2 দেওয়া আছে ডিফল্ট ভাবে, আমি এটাকে 0 করে দিলাম, 0 করে ডেইজ ভিউতে চলে সরি ডেটা ভিউতে চলে আসি। এখন দেখবো যে সবগুলো ভ্যালু ঠিকঠাক আছে এখানে। সো আমার আমার মনে হয় এখানে এই বিষয়টা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চেন নাই ধরে নিচ্ছি। আমি আর একটা জিনিস দেখাবো যে অন্যান্য ফাইলগুলো কিভাবে ওপেন করতে হয়। তো তাদের মধ্যে যেটা সমস্যা সৃষ্টি করতে পারে সেটা হচ্ছে সিএসভি ফাইল। তো সিএসভি ফাইলে কিছু মানে মানে এক একটা সিএসভি ফাইল এক একভাবে সেভ করা হয় সাধারণত। তো তার আগে এটাকে একটু সেভ করে নেই, এই ডাটা ফাইলটাকে, ফাইলে যাই, সরি সেভ অ্যাজ, কি নামে সেভ করব, সেভ করি কল সেন্টার ডাটা। এই ডাটা সেটটা দিয়ে সামনে আরো কয়েকটা কাজ করব, সো এটাকে আমি এসপিএসএস ফাইল হিসেবেই সেভ করে রাখি। সেভ সেভ করা শেষ হয়ে গেল। তো এবার আমি একটু একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে রিপ্রোডিউসিবিলিটি মানে রিপ্রোডিউসিবল রিসার্চের কাজে এসপিএসএসটা কিভাবে হেল্পফুল হয়। মনে করি আমি একটা জাস্ট একটা ছোট ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করতে চাই এবং একটা কি বলে একটা ছোট গ্রাফ তৈরি করতে চাই। আমি চাচ্ছি কল টাইপ নেম যেটা ছিল এই কলামটা, এই কলামের ফ্রিকোয়েন্সি মানে কোনটার ফ্রিকোয়েন্সি কত, কতবার করে কোনটা থেকে কোয়েশ্চেন মানে সাপোর্ট চাইছে সেটা আমি দেখতে চাচ্ছি। সেটার জন্য আমি যাচ্ছি অ্যানালাইজে, দেন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে, দেন ফ্রিকোয়েন্সিস, কারণ আমরা জানতে চাচ্ছি ফ্রিকোয়েন্সি কোনটার কত, মানে কোনটা কতবার আসছে। তো আমি ফ্রিকোয়েন্সিতে ক্লিক করলাম, দেন আমি যাব হচ্ছে কল টাইপ, কি ছিল এটা, কল টাইপ নেম না, হ্যাঁ কল টাইপ নেম। তো এইটা আমি এটাকে চেঞ্জ করে ভেরিয়েবল নেম দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো কল টাইপ নেম এই ভেরিয়েবলটাকে আমি এদিকে নিয়ে আসলাম। কিভাবে আনলাম, জাস্ট এটাকে সিলেক্ট করে এখানে এই বাটনটা ক্লিক করছি, সো এখানে এটা চলে আসছে। আমি আর কোনো কিছুতে ক্লিক করলাম না, চার্টসে গিয়ে দেখি কি আছে এখানে। চার্টসে দেখতেছি বার চার্ট সিলেক্ট করা যাবে,
পাই চার্ট সিলেক্ট করা যাবে। আচ্ছা, আমি বার চার্টটা সিলেক্ট করি, দেন কন্টিনিউ দিলাম। ওকে, এখন দেখবো যে সবকিছু চলে আসছে। এটা হচ্ছে প্রথমটাই হচ্ছে যে কতগুলো ভ্যালিড আর কতগুলো মিসিং। এখানে দেখাচ্ছে ভ্যালিড হচ্ছে 33টা, অর্থাৎ আমার টোটাল ডেটা ছিল 33টা। আর এখানে দেখাচ্ছে ভ্যালিড যে ভ্যালুগুলো ছিল তাদের মধ্যে কোনটার ফ্রিকোয়েন্সি কত। যেমন ডিজাস্টার রিকভারিতে কল আসছিল 5 বার, হার্ডওয়্যার সাপোর্টে কল আসছিল 6 বার, তারপর সফটওয়্যার সাপোর্টে কল আসছিল 7 বার। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনটাতে কতবার করে কল আসছে। আর আমি যেহেতু ফ্রিকোয়েন্সি কি বলে বার প্লট সিলেক্ট করেছিলাম, সেজন্য হচ্ছে বার প্লটটা এরকম আসছে। তো এই প্লটটা কিন্তু চেঞ্জ করা যাবে, নিজের মতো আরো সাজানো যাবে, সুন্দর করা যাবে। তো আমি আপাতত সেটা না, আমি আপাতত যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে কপি করা যায় রেজাল্টগুলোকে। তো ধরলাম এই টেবিলটা আমি আমার ওয়ার্ড ফাইলে নিয়ে যেতে চাই। জাস্ট আমি এটাকে সিলেক্ট করব, দেন রাইট বাটন ক্লিক, কপি। এখানে কপি করার ক্লিক করলে হচ্ছে কপি হয়ে যাবে। অথবা এই কপি এজ এ ক্লিক করলে প্লেন টেক্সট হিসেবে কপি হইতে পারে, ইমেজ হিসেবে কপি হইতে পারে। তো আমি এখানে শুধু যেটা কপি ছিল ডিফল্ট সেখানে সিলেক্ট করলাম কপি। দেন একটা ওয়ার্ড ফাইল ওপেন করি। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, এইটা দেখানোর পর আর দেখাবো না আজকে। লাইন ডকুমেন্ট ওপেন করি। হ্যাঁ, ডাটা ফাইল দেওয়া হবে প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, ওপেন হয়ে গেছে ওয়ার্ড ডকুমেন্ট। এখানে আমি পেস্ট করে দিচ্ছি সেই টেবিলটা। আর কিপ টেক্সট অনলি না, কিপ সোর্স ফরম্যাটিং। ওকে, এটা ছিল সেই টেবিলটা আমরা যেটা এসপিএসএস দেখছি। সো সেম টেবিলটা আমরা এখানে পেয়ে গেছি। চাইলে আমরা আমাদের মতো টেবিল ডিজাইনে গিয়ে এই টেবিলের ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি আমরা এরকম অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে কিন্তু এরকম সুন্দর টেবিল পাওয়াটা একটু কমপ্লিকেটেড। পাওয়া যায়, আরো সুন্দর টেবিল পাওয়া যায়, বাট একটু কমপ্লিকেটেড। আর লার্নিং যে প্রসেসটা সেটাও একটু টাফ। বাট খেয়াল করেন আজকে আমরা কি করছি, সিম্পলি ডাটা রিড করছি, দেন দুইটা বাটনে ক্লিক করলাম, ফ্রিকোয়েন্সি গিয়ে ডাটাটা সিলেক্ট করলাম, দেন রান দিলাম, ফ্রিকোয়েন্সি টেবিল চলে আসছে, ডান। এবার যদি আমরা গ্রাফটা নিয়ে আসি, আউটপুট, এখানে আমি রাইট বাটন ক্লিক করলাম, আমি কপি এস, আমি সাধারণত যখন কপি করি এই জিনিসগুলো, সেখানে আমি চেষ্টা করি কপি এস করার। কপি এসে গিয়ে মাইক্রোসফট অফিস গ্রাফিক্স অবজেক্ট এইটা সিলেক্ট করি। তো যদি এখানে ক্লিক করি, কলে কপি হয়ে গেছে। এখন আমি মাইক্রোসফট ওয়ার্ডে যাই, এখানে পেস্ট। দেখেন এটা কিন্তু অনেকটা এক্সেলের মতো আসছে। আমরা এক্সেলের ডাটা যখন যখন ইয়ে করি, একটা ভিজুয়ালাইজেশন তৈরি করি, তখন যেরকম আসে এটা কিন্তু সেরকম। তো এখন আমরা ওয়ার্ডে এসে সেই আমাদের মন মতো যেভাবে চেঞ্জ করা দরকার, ধরলাম আমরা চাচ্ছি টাইটেলটা চেঞ্জ করতে, সো টাইটেল চেঞ্জ, ধরলাম কিছু একটা টাইটেল লিখলাম আমরা এখানে, তারপর মনে করলাম যে এটা থাকবে না, এটা ডিলিট করে দেবো, ডিলিট করে দিলাম আমরা। তো আমরা চাইলে আমাদের মতো করে পরে পরবর্তীতে এই জিনিসগুলো চেঞ্জ করে নিতে পারবো। তো আজকের মতো আমি আর বেশি কিছু দেখাবো না, যদিও দেখানো দরকার ছিল, কিন্তু বেশি রাত হয়ে গেছে। তো নেক্সট ক্লাস থেকে আমরা কন্টিনিউ করব এই ডাটা কিভাবে রিড করে, ম্যানিপুলেট করে, কিভাবে ডাটা প্রিপেয়ার করা হয়। তারপর স্ট্যাটিস্টিক্সের কিছু থিওরি দেখব এবং সেগুলোর অ্যাপ্লিকেশন দেখব। আর প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ডিং তো দিয়ে দেওয়া হবেই, সাথে ফাইলগুলো দেওয়া হবে প্র্যাকটিস করার জন্য। আর প্রতি 3টা ক্লাস পর পর, খুব সম্ভবত আমাদের শিডিউলে যেটা ছিল 3 ক্লাস বা 2 ক্লাস পর পর একটা করে প্রজেক্ট থাকবে। তো প্রজেক্টগুলো আপনাদেরকে খুব করলে আপনাদেরই উপকার হবে। তো আজকের মতো এই পর্যন্তই, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। তাকবীর ভাইয়া? হ্যাঁ ভাইয়া, কোশ্চেন করেন, মাইক অন করে কোশ্চেন করতে পারেন। হ্যাঁ হিমেল, আমি আছি। আপনাদের